ওয়ালাইকুম, মনে হচ্ছে ক্যামেরা বন্ধ না, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? দেখা গেল আমাদের হিসাব বিজ্ঞানের খুবই মজার একটা ক্লাসে। আজকের ক্লাসটা মজা হবে একটা রিজনে, বিকজ আজকের ক্লাসটায় আমরা এমন কিছু জিনিস শিখবো, এমন কিছু জিনিস পড়বো, যেই জিনিসগুলো আমাদেরকে আগামী আমাদের এইচএসসি লাইফে অনেক পেইন দিবে। একটা ওয়ার্ড, একটা লাইন একভাবে লিখলে ম্যাথ করতে হয় একভাবে, একটা ওয়ার্ড, একটা লাইন, একটা ওয়ার্ড চেঞ্জ করে দিলে ম্যাথ করতে হয় আরেকভাবে। তো এই সমস্ত প্রবলেম, এই সমস্ত গ্যাঞ্জাম, এই সমস্ত কিছুর সমাধান আমরা কিভাবে করতে পারি, কত সহজে করতে পারি এবং কি কি করতে পারি, সে পুরো জিনিসটা আজকে আমরা ক্লাসে দেখবো। সো যারা যারা ক্লাসে আসছি সবাইকে স্বাগতম। যারা যারা ক্লাসে এখনো জয়েন করেনি তারা তারা একটু ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে আসি যে ভাইয়া ক্লাসটা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি জয়েন করে ফেলো, তা না হলে ভাই দেরি হয়ে যাবে। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো সেটা তো একটু কিছু জানা দরকার, তাই না? আজকের ক্লাসে আমরা তিনটা জিনিস দেখবো: ভ্যাট, বাট্টা, তারপর নগদ প্রাপ্তি জাবেদা, তারপর হচ্ছে নগদ প্রদান জাবেদা। যারা যারা ক্লাসে টাইটেল দেখে আসছো, ক্লাসে টাইটেল ছিল নগদ প্রাপ্তি, নগদ প্রদান। তো বেসিক্যালি এই দুইটা জিনিসই আমরা মেইনলি শিখবো। বাট আমরা এই যে ভ্যাট আর বাট্টা, এটা নিয়ে আমাদের অনেক অনেক কনফিউশন। তো এই কনফিউশনটা ক্লিয়ার করে আমরা সামনে আগাবো। ভ্যাটেরটা তাও একটু সহজ, কিন্তু ভাইয়া যখন বাট্টাটায় আসবো তখন তোমার মাথাও ঘুরবে, আমার মাথাও ঘুরবে। তার কারণ একই ওয়ার্ড, একই জিনিস, একই লাইন, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথে ডিফারেন্ট ভাবে দেওয়ার জন্য পুরো জিনিসটা একটু উল্টা পাল্টা লাগতে পারে। সো লেটস সি আমরা পুরো জিনিসটা কতটুকু সুন্দর করে গুছায় সাজায় তোমাকে পড়াইতে পারি, যাতে করে তোমরা তোমাদের জন্য, মানে তোমাদের পরীক্ষার জন্য সুন্দর মতো করতে পারো। ওকে ভাইয়া, এগুলো করতে গিয়ে জাবেদা লাগবে। ভাইয়া অ্যাকাউন্টিং এর পথে এ উচ্চারণ করতে হইলেও মনে জাবেদা লাগবে। বিলিভ মি অর নট, অ্যাকাউন্টিং এ আমাদের এক পা সামনে আগাইতে হইলেও আমাদের জাবেদা লাগবে। সো আজকের ক্লাসটা আমাদের ডিরেক্টলি জাবেদা লাগবে না, বাট ইনডিরেক্টলি জাবেদা লাগবে। ওকে, আমি তাহলে সামনে যাই, ভ্যাট নিয়ে শুরু করি। সো আমাদের ক্লাসের প্রথম টপিকে আমরা ভ্যাট দিয়ে স্টার্ট করতেছি। সো ভ্যাটের থেকে আমাদের এখানে জাবেদাটা মেইনলি শিখানো। সো আমাকে যদি কোন একটা কোয়েশ্চেন এভাবে বলে পণ্য ক্রয় ভ্যাট 15%, আমাকে এখানে কি করতে হবে? ভ্যাটের অ্যামাউন্টটা আলাদা করে পার্সেন্টেজটা দিয়ে দিছে। কাহিনী বুঝো, পণ্য ক্রয় বলুক, পণ্য বিক্রয় বলুক, এইখানে আমাকে যদি ভ্যাটের পার্সেন্টেজটা আলাদা করে বলে দেয়, তাহলে আমাকে বুঝতে হবে আমাকে ভ্যাটটা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। সেটা পণ্যের সাথে বলুক, সেটা সম্পদের সাথে বলুক। কিন্তু সম্পদের সাথে বললে জাবেদাতে একটা ডিফারেন্স আসবে। ডিফারেন্সটা আমরা একটু পরেই দেখাই দিব। আমরা মনে করো দুইটা ভাগে ভাগ করি, এটাকে দুই ভাগে ভাগ করি বোর্ডটাকে। সেম জিনিস আমরা মনে করি এখানে লিখলাম আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তো মনে করে এখানে লিখলাম 40,000 টাকা। ভ্যাট, ভ্যাটের পার্সেন্টেজটা হইলো আমি বললাম সেম 15%। ঠিক আছে? সো আমাদের পণ্যের ক্ষেত্রে কি হবে, সম্পদের ক্ষেত্রে কি হবে, পুরো জিনিসটাই হচ্ছে আমরা দেখবো। আবার এইখানেও লিখি মনে করো ভ্যাট সহ আসবাবপত্র ক্রয় কত টাকা ভাইয়া? মনে করো এটা দিলাম 40,000 টাকা। ওকে, যারা যারা আমরা পারি ভাইয়া তারা একটু এই চারটা জাবেদা বলি, আর যারা যারা আমরা পারি না তারা তারা একটু চারটা জাবেদা শিখে ফেলি। ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে কোন একটা জায়গায় যদি এরকম ভ্যাটের পার্সেন্টেজটা আলাদা করে দেয়া থাকে সেক্ষেত্রে কি করব, আর যদি আমাকে বলা থাকে ভ্যাট সহ সেক্ষেত্রে আমি কি করব। প্রথম কথা হচ্ছে ভ্যাট সহ বলা থাকলে ভ্যাটের অ্যামাউন্টটা একটু বের করে নিতে হবে আমাদেরকে পণ্যের ক্ষেত্রে। সম্পদের ক্ষেত্রে আমার বের না করলেও হবে, এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার যদি আমরা আসি যে পণ্য ক্রয় 20,000 টাকা, ভ্যাট 15%, এটা বের করা খুবই ইজি। জাস্ট আমার 20,000 টাকার উপর 15% করলে আমার ভ্যাটের অ্যামাউন্টটা বের হয়ে যাবে, তাই না? তাহলে আমার জাবেদা কি হবে? আমার জাবেদা হবে ক্রয় ডেবিট, ডান। তারপরে ভ্যাটের জন্য আলাদা করে নিয়ে আসতে হবে কাকে ভাইয়া? ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব ডেবিট। তারপরে যেহেতু নগদ টাকা দিয়ে দিছি, কিছু বলা না থাকলে নগদ টাকা দিয়েছি ধরে নিতে হবে, নগদান কি হবে ভাইয়া? নগদান হবে ক্রেডিট। বাট দ্য কোয়েশ্চেন ইজ টাকার পরিমাণ কত হবে? এটাও ইজি। প্রথমে ক্রয় করছি কত টাকা ভাই? 20,000 টাকা। সো ক্রয়ের এখানে লিখলাম কত টাকা ভাই? 20,000 টাকা লিখে ফেললাম। এরপরে ভ্যাট চলতি হিসাব, এইটা টাকার পরিমাণ কত হবে?
20,000 টাকার 15%। সো 20,000 টাকার 15% করলে কত হয়? তুমি যদি ক্যালকুলেটর চেপে করো তাহলেও করতে পারো, আবার তুমি মুখে মুখেও চাইলে কি করতে পারো ভাইয়া, ক্যালকুলেশন করতে পারো। সো দেখো, তোমার জন্য কোনো কিছু 10% বের করা অনেক সহজ। তোমরা যখন ইউনিভার্সিটি লেভেলে যাবা, ভর্তি পরীক্ষা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন এই পার্সেন্টেজের ক্যালকুলেশন গুলো মুখোমুখি করতে হয়। সো আমি তোমাকে ওটাও এখন শিখাই দিচ্ছি, যাতে করে তোমার ভবিষ্যতে গেলে সুবিধা হয়। সো তোমার জন্য কোনো কিছুর 10% বের করা অনেক ইজি। কারণ কোনো কিছু 10% মানে শূন্যওয়ালা যে কোনো সংখ্যার 10% বের করতে হলে আমরা জাস্ট কি করব, একটা শূন্য নিয়ে মুখে ঢুকায় ফেলবো, তো একটা শূন্য নিয়ে পকেটে রেখে দিব, ঠিক আছে? তাহলে ভাইয়া আমার এইখানে 20,000 টাকার 10% কত টাকা হবে? 20,000 টাকা 10% হচ্ছে কত টাকা? একটা শূন্য যদি পকেটে রেখে দিই, 20,000 টাকা 10% 2,000 টাকা। আচ্ছা, আমি 10% বের করে ফেলছি। আচ্ছা, 10 এর ডাবল কত ভাইয়া? 2। সরি, 10 এর ডাবল কত ভাইয়া? 20। আর 10 এর অর্ধেক কত ভাইয়া? 5। তাহলে আমি যদি 10% বের করে ওটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কত পার্সেন্টের মান আসবে? 20% এর মান। আর 10% বের করে ওটাকে যদি 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে ভাগ করে, তাহলে কত পার্সেন্টের মান বের হবে ভাইয়া? 5% এর মান। আবারও বলতেছি, 10% বের করার পর ওটাকে 2 দিয়ে গুণ করলে কি আসবে ভাইয়া? 20% এর মান। আর 10% বের করার পর ওটাকে 2 দিয়ে ভাগ করলে কত পার্সেন্টের মান আসবে? 5% এর মান। তো আমি যদি 2000 কে 2000 ভাগ 2 করি, তাহলে যে অ্যামাউন্ট আসবে 1000 টাকা, এই 1000 টাকা কত পার্সেন্টের মান? 1000 টাকা হচ্ছে 5% এর মান। আমরা একটু এটারে ডাক্তারে একটু, হ্যাঁ। সো আমার 2000 আর 1000 যোগ করলে কত হয় ভাইয়া? 3000 টাকা। তাহলে আমার এখানে ভ্যাটের অ্যামাউন্ট কত? 20,000 টাকার 15%। তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো, 20,000 টাকার 15% করলে কত হয়? 20,000 টাকার 15% হচ্ছে ভাইয়া 3,000 টাকা। সো আমি মুখোমুখি ক্যালকুলেট করতে পারি, আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে পারি। আর নগদান হিসাব ক্রেডিট তাহলে কত টাকা আসবে? নগদান হিসাব ক্রেডিট আসবে হচ্ছে 23,000 টাকা। এতটুকু ভাইয়া, এই পার্টের ক্যালকুলেশন বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? না ভাইয়া, এই ক্লাসটা পরে ডাউনলোড করা যাবে না, ঠিক আছে? এই ক্লাসটা পরে ডাউনলোড করা যাবে না। আচ্ছা, এবার আমরা আসি। সো আমাদের এটা ক্যালকুলেশন একদম সহজ, যে পণ্য ক্রয় অবস্থায় ভ্যাটের পার্সেন্টেজ বলে দিচ্ছে, আমরা জাস্ট আলাদা করে ভ্যাটটা ক্যালকুলেট করলাম। আচ্ছা, সেম জিনিস যদি আমাকে এই কোশ্চেনটা থাকে, এই কোশ্চেনের ডিফারেন্স, আমরা নিচে যাওয়ার আগে, মানে ভ্যাট শহর কেসে যাওয়ার আগে আমরা সেমটা একটা সম্পদের ক্ষেত্রে আসি। সম্পদের ক্ষেত্রে ভাইয়া অলওয়েজ মনে রাখবা, আমরা পণ্যের ক্ষেত্রে আনুষঙ্গিক খরচগুলোকে যেমন আলাদা আলাদা নামে লিখি। ফর এক্সাম্পল, আমার এখানে যদি বলা থাকতো পণ্য ক্রয় ভ্যাট 15%, বহন খরচ 2,000 টাকা, প্যাকিং খরচ 1,000 টাকা, আমরা এই বহন খরচ, প্যাকিং খরচ এগুলো আলাদা আলাদা হিসাব নামে লিখতাম। কারণ পণ্যের ক্ষেত্রে প্রত্যেকটা আনুষঙ্গিক খরচকে আলাদা আলাদা নামে লিখতে হয়, এটা অ্যাকাউন্টিং এর নিয়ম। কিন্তু সম্পদের ক্ষেত্রে আমরা কোনো আনুষঙ্গিক খরচকে আলাদা নামে লিখতে পারবো না। সম্পদের ক্ষেত্রে প্রত্যেকটা আনুষঙ্গিক খরচকে জাস্ট খরচগুলা টাকা যোগ করে সম্পদের নামে আমি দেখাই দিব। সেটা ভ্যাট হোক, সেটা বহন খরচ হোক, সেটা সংস্থাপন ব্যয় হোক, এগুলো সবগুলোর দাম আমরা যোগ করে ভাই কি সম্পদের নামে ডেবিট করব। এখানে একটা এক্সেপশন আছে, যে এক্সেপশনটা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অধ্যায় 8-এ যে আমরা শিখবো, বা এখনো শিখে রাখতে পারি, যে বীমা খরচটা আমরা সম্পদের মূল্যের সাথে যোগ করব না। তার কারণ বীমা খরচটা একটা মুনাফা জাতীয় ব্যয়। বীমা খরচ বা যে কোনো খরচ যেগুলোর মেয়াদ 1 বছরের কম, সেই খরচগুলো আমরা সম্পদের মূল্যের সাথে যোগ করব না। বাট আমাদের ওই রকম কমপ্লেক্সিটি অনেক কম আসে, জাস্ট বীমা খরচটা মনে রাখলেই হয়। বীমা খরচ ছাড়া অন্য সকল খরচ আমরা কি করবো ভাইয়া? সম্পদের মূল্যের সাথে যোগ করে দেখাবো। সো আমার যখন এরকম সম্পদের ক্ষেত্রে, যে কোনো সম্পদের ক্ষেত্রে জাবেদা করতে বলে, জাবেদা কি হইতে হবে ভাইয়া? এখানে যদি আসবাবপত্র বলা আছে আমরা আসবাবপত্র লিখলাম, যদি যন্ত্রপাতি বলা থাকতো তাহলে আমরা যন্ত্রপাতি লিখতাম, যদি বলা থাকতো কম্পিউটার, ফ্রিজ, এসি, টিভি, তাহলে আমরা কি লিখতাম ভাইয়া? অফিস সরঞ্জাম লিখতাম। তো আসবাবপত্র ডেবিট, আর ক্রেডিট কি হবে ভাইয়া? নগদান হবে ক্রেডিট, ঠিক আছে? ডেবিট আর ক্রেডিট। টাকার পরিমাণ কত হবে? 40,000 টাকার 15% করলে কত হয়? 40,000 টাকা 10% হচ্ছে 4,000 টাকা, 5% হচ্ছে 2,000 টাকা, তাহলে হচ্ছে 4 আর 2 মিলে হয় 6। তো আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, টাকার পরিমাণ কত হবে ভাইয়া? 46,000। 46,000। জাস্ট প্রথম ইনিশিয়াল কনসেপ্ট, সম্পদের ক্ষেত্রে আমরা ভ্যাটের টাকাটাকে জাস্ট সম্পদের মূল্যের সাথে যোগ করে দেখাইলাম, আর পণ্যের ক্ষেত্রে আমরা ভ্যাটটাকে কি করে দেখাইলাম ভাইয়া? আলাদা একটা হিসাব নামে ওপেন করলাম, ভ্যাট চলতি হিসাব, সেই হিসাবের মধ্যে ভ্যাটটা দেখাই দিলাম। এই হলো ভাইয়া পণ্য, আর এই হলো ভাইয়া সম্পদ। যদি
ভ্যাটের পার্সেন্টেজ আমাকে আলাদা করে কোয়েশ্চেনে বলা থাকে, ইন দ্যাট কেস ভাই আমি এই কাজটা করব। কিন্তু কিন্তু বলার আগে মানে কিন্তু হচ্ছে যে আমরা এই পার্টে যখন যাবো তখন যে ডিফারেন্স হবে সেটার পার্ট হচ্ছে কিন্তু, বাট এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি ওটা একটু আগে আমাকে বলো। প্রবলেম না থাকলে আমরা সামনে আগাবো, আর প্রবলেম থাকলে আমরা আরেকবার বুঝাবো। দেখো, আচ্ছা, এখন ভর্তি হলে কি এই ক্লাসগুলো পাওয়া যাবে? ইয়েস, এখন ভর্তি হলে এই ক্লাসগুলো না, বেসিক্যালি হচ্ছে যে এই ক্লাসটা তো বেসিক্যালি আমরা তোমাদের ফ্রি নিচ্ছি, বাট আমরা আমাদের পেইড ব্যাচে এরকম এক একটা চ্যাপ্টারে ক্লাস ডিভাইড করা আছে। সো যেই ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে ওই ক্লাসগুলোর রেকর্ডিং তুমি এখন এই মুহূর্তে কোর্স কিনলেই জয়েন করলে পেয়ে যাবা। বিকজ আমরা যে ফরম্যাটে ক্লাস নেই, অ্যাকাউন্টিং ক্লাসটা প্রতি সপ্তাহে 3 দিন হয়। সপ্তাহে 3 দিন হচ্ছে 8:30টার দিকে হয়, রবি, মঙ্গল, বৃহস্পতি। 8:30টায় প্রতিদিন যে ক্লাস, আমরা অলরেডি অধ্যায় 1 অধ্যায় 2 শেষ করে ফেলছি। অধ্যায় 1 এবং অধ্যায় 2 সব রেকর্ডেড ক্লাস অলরেডি দেয়া আছে। তুমি এখন চাইলে এখন কোর্স কিনে এখনই যদি জয়েন করো তাহলে তুমি অধ্যায় 1 ও 2 এর সব রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। ইভেন গতকালকে অধ্যায় 3 এর ক্লাস স্টার্ট হইছে, অধ্যায় 3 এর গতকালকে ক্লাসটা তুমি এখনোই অ্যাপে পেয়ে যাবা। অধ্যায় 3 আমরা অধ্যায় 3 এর অলমোস্ট 5টা ক্লাস হবে, একটা ক্লাস হয়ে গেছে, আর 4টা ক্লাসের পর অধ্যায় 3ও আমাদের শেষ হয়ে যাবে। সো বুঝতেই পারতেছো আমরা আস্তে 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 করে পুরো পুরো আগে ফেলতেছি। তো দেখা যাক কি হয়। যারা যারা বুঝে গেছো তারা তো বুঝে গেছো, আর যারা যারা একটু বুঝতে কষ্ট হচ্ছে আমি জাস্ট সিম্পল আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি। পণ্যের ক্ষেত্রে ভ্যাট আলাদা করে বলা থাকলে জাস্ট ভ্যাটের ক্যালকুলেশন আমরা আলাদা করে করব, জাস্ট সিম্পল পার্সেন্টেজ করলেই হচ্ছে। আর সম্পদের ক্ষেত্রে জাস্ট ভ্যাট আলাদা করে বলা থাকে, সিম্পল আলাদা করে মানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করলেই হচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ পণ্যের ক্ষেত্রে আমরা যে কোনো আনুষঙ্গিক খরচকে আলাদা নামে লিখি, যেমন সেটা ভ্যাট হোক, প্যাকিং খরচ হোক, বহন খরচ হোক। বাট সম্পদের ক্ষেত্রে আমরা সেই খরচগুলোকে আলাদা নামে লিখি না, রাদার ওই খরচটাকে সম্পদের নামেই ডেবিট করি, জাস্ট টাকার অ্যামাউন্টটা সম্পদের টাকার সাথে কি করে দিই ভাইয়া, যোগ করে দিই। জাস্ট সিম্পলি এখানে এই 15% যে ভ্যাটের টাকাটা, এই টাকাটা সম্পদের সাথে কি করে দিছি ভাইয়া, যোগ করে দিছি। কাহিনী শেষ। ওকে, এবার যখন আমার কোয়েশ্চেনে ভ্যাট সহ বলা থাকবে তখন ভাই গ্যাঞ্জামটা কি? যখন আমার কোয়েশ্চেনে ভ্যাট সহ বলা আছে তখন আমার কি করতে হবে? আমার কোয়েশ্চেনে যদি ভাইয়া ভ্যাট সহ বলে দেয়, আমাকে ভ্যাটের টাকার ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে ভাইয়া? ভ্যাটের টাকার ক্যালকুলেশন করার জন্য গুণ 15 ভাগ 115 করতে হয়। যখন আমার কোয়েশ্চেনে এরকম ভ্যাট সহ বলে দেয়, 1991 সালের ভ্যাট আইন অনুযায়ী কিছু বলা না থাকলে আমরা ভ্যাট 15% ধরে নিই, ঠিক আছে? সো ইন দ্যাট নোশন আমাদের যদি কোন একটা কোয়েশ্চেনে ভ্যাট সহ বলে দেয় তখন বুঝে নিব এই যে টাকার অ্যামাউন্ট এখানে বলা আছে, এই টাকার অ্যামাউন্টের মধ্যে পণ্যের দামও আছে, এই টাকার অ্যামাউন্টের মধ্যে কি ভাইয়া, ভ্যাটের টাকাটাও বলে দেওয়া আছে। এটার মধ্যে কি আছে ভাইয়া, পণ্যের দামও আছে, এটার মধ্যে কি আছে ভাইয়া, পণ্যের মূল্যটাও কি আছে ভাইয়া, দিয়ে দেওয়া আছে। সো এইখান থেকে ভ্যাটের টাকাটা ক্যালকুলেট করার জন্য আমার কি করতে হবে? এখান থেকে ভ্যাটের টাকাটা আমার ক্যালকুলেট করার জন্য এই অ্যামাউন্টটাকে যখন আমাকে ভ্যাট সহ বলে দেয়, এই অ্যামাউন্টটাকে জাস্ট মানে এই অ্যামাউন্টটাকে যদি আমি এক্স ধরি, এক্স সূত্র হচ্ছে গুণ 15 ভাগ 115 করলে আমার কার অ্যামাউন্টটা বের হবে, ভ্যাটের অ্যামাউন্টটা বের হয়ে যাবে। সো আমি যদি 11,500 এটাকে গুণ 15 ভাগ 115 করি তাহলে কত টাকা আসবে? 11,500 গুণ 15 ভাগ 115 করলে আমি যদি ভুল না হই, হ্যাঁ 1500 টাকাই আসবে। তাহলে এইখানে আমার ভ্যাটের মান কত? এইখানে আমার ভ্যাটের মান হচ্ছে 1500 টাকা। সো আমি আমার কোয়েশ্চেনের মধ্যে এই টাকার অ্যামাউন্টের মধ্যে ক্রয় মানে পণ্যের দামও আছে, ভ্যাটের টাকাটাও আছে। সো এখানে আমাকে যখন কোনো কোয়েশ্চেনে ভ্যাট সহ বলে দিবে, ইন দ্যাট কেস ভ্যাটের অ্যামাউন্টটা ক্যালকুলেট করার জন্য আমার কি করতে হবে, যে দামটা বলা আছে ওই দামটাকে গুণ 15 ভাগ 115 করতে হবে। এটা করলে আমি কি পাবো ভাইয়া, ভ্যাটের মানে অ্যামাউন্টটা পাবো। আচ্ছা, ভ্যাটের অ্যামাউন্টটা যদি আমি পেয়ে গেলাম, এবার আমার জাবেদা কি হবে? জাবেদা আগের বারের মতো সিম্পল, ক্রয় ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান কি হবে ভাইয়া, নগদান হবে হচ্ছে ক্রেডিট। ক্রয়ের অ্যামাউন্ট কত? ক্রয়ের অ্যামাউন্ট হচ্ছে আমাদের এই অ্যামাউন্টটা তো ভ্যাটের অ্যামাউন্ট। সো আমার টোটাল এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা কি করতে হবে, বাদ দিতে হবে, তাহলে আমি ক্রয়ের অ্যামাউন্টটা পাবো। মানে আমার টোটাল অ্যামাউন্ট 11,500 বেশি তো হওয়া পসিবল না। সো আমি ভ্যাটে দিছি কত টাকা, 1500 টাকা। সো 11,500 থেকে এই 1500 বাদ দিলে আমি কার অ্যামাউন্টটা পাবো, 11,500 থেকে 1500 অ্যামাউন্টটা বাদ দিলে আমি আমার ক্রয়ের অ্যামাউন্ট পাবো। তাহলে ক্রয় কত টাকা করছে ভাইয়া, 10,000 টাকা। আর ওভারঅল নগদানে কত টাকা আসবে ভাইয়া, 11,500 টাকা।
তো আমাকে যদি কোনো কোয়েশ্চেনে ভ্যাট সহ বলে দেয়, ইন দ্যাট কেস ভ্যাটের অ্যামাউন্টটা ক্যালকুলেট করার জন্য, কার অ্যামাউন্ট, ভ্যাটের অ্যামাউন্টটা ক্যালকুলেট করার জন্য আমি কি করব, যে অ্যামাউন্টটা বলা থাকে ওইটাকে গুণ 15 ভাগ 115 করব। করলে আমি কার মান পাবো ভাইয়া, ভ্যাটের অ্যামাউন্টটা পেয়ে যাব। আচ্ছা, ভ্যাটের অ্যামাউন্টটা পেয়ে গেলে ক্রয় মানে আমার টোটাল দাম থেকে ভ্যাটের অ্যামাউন্টটা বাদ দিলে আমি কাকে বের করতে পারবো, জাস্ট ক্রয় মূল্য কত সেই অ্যামাউন্টটা কি করতে পারবো ভাইয়া, বের করতে পারবো। শেষ। ওকে, 11,500 থেকে 1500 বাদ দিলে আমি কত টাকা পাইলাম, 10,000 টাকা পাইলাম। তাহলে আমার পণ্যের দাম কত, পণ্যের ক্রয় মূল্য 10,000 টাকা, ভ্যাটের অ্যামাউন্ট কত, ভ্যাটের অ্যামাউন্ট হচ্ছে 1,500 টাকা, আর আমার নগদান ক্রেডিট কত টাকা, টোটাল 11,500 টাকা। শেষ। আচ্ছা, কিন্তু ভাইয়া যদি আমাকে সম্পদের ক্ষেত্রে বলে আমার কি এত কষ্ট করার দরকার আছে, দরকার নাই তো। তার কারণ দেখো আগের অঙ্কে আমাকে ফার্স্টে কষ্ট করে ভ্যাটের অ্যামাউন্টটা বের করতে হইছে, দেন ভ্যাটের অ্যামাউন্টটা যোগ করতে হইছে, যোগ করার পরও যাবে দেখি মানে ভ্যাট যেখানে আলাদা করে বলা আছে, আলাদা করে বলার পর আমার যাবে দেখি কোনো চেঞ্জ আসছে, আমার জাবেদা তো আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিটই হইছে। আলটিমেটলি আমি জাস্ট ক্রয় মূল্যের সাথে ভ্যাটের অ্যামাউন্টটা যোগ করে দিছি। আর আমার এইখানে ভ্যাটের অ্যামাউন্টটা অলরেডি যোগ করেই বলে দিছে, আমার কষ্ট অর্ধেক কমাই দিছে। তাহলে আমার কি আর কষ্ট করার দরকার আছে? তাহলে জাবেদা কি হবে, এখানে জাবেদা হবে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট। ঠিক আছে, কত টাকা কত টাকা, 40,000 টাকা 40,000 টাকা। মানে আমার এখানে কষ্ট আর করার দরকারই নেই। যেমন উপরেরটাতে আমি ভ্যাট অ্যামাউন্টটা বলা ছিল জাস্ট 15% বলে দিছে। সো আমি আগে 15% এর অ্যামাউন্ট কষ্ট করে বের করছি ক্যালকুলেটর বোতাম দিয়া করে, তারপরে হচ্ছে আমি ভ্যাটের অ্যামাউন্টটা কি করছি এই আসবাবপত্রের মূল্যের সাথে কি করছি, যোগ করছি। যোগ করে কত টাকা পেয়েছি, 46। আর পরের অঙ্কে আমার কষ্ট অলরেডি কমাই দিছে, আমাকে বলেছে ভ্যাট সহ পণ্যের দাম কত টাকা ভাইয়া, 40,000 টাকা। তাহলে আমার কষ্ট করতেই হচ্ছে না, মানে আমাকে আলাদা করে ভ্যাটের টাকা বের করে ওইটা আসবাবপত্রের মূল্যের সাথে যোগ করার যে কাজটা, এতগুলা কাজ করাই লাগতেছে না। তার কারণ আমাকে কোয়েশ্চেনে বলে দিছে ভ্যাট সহই দাম কয় টাকা ভাইয়া, 40,000 টাকা। আচ্ছা, সম্পদের ক্ষেত্রে আমি আনুষঙ্গিক খরচকে আলাদা করে না আমি তো লিখি না, তাহলে জাস্ট কি করলাম, জাস্ট ভ্যাটের অ্যামাউন্টটা কি করছি এখানে জাস্ট যোগ করে বসে দিছি, কাহিনী শেষ। ওকে, মানে এখানে যোগ করে বসে, এখানে আমার কোনো কিছু করাই লাগেনি, জাস্ট টোটাল দামটা এখানে কি করছি, জাস্ট বসাই দিছি, কাহিনী শেষ। আচ্ছা, ইজি টপিক, ইয়েস এটা ইজি টপিক। ওকে, রিয়াদ নামাজের বিরতি দিব না, এখন কি কোনো আজান দিয়েছে, মানে আমার এখানে এখন আজান দেয়নি, এজন্য তোমাকে আমি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, ওকে। এরপরে ইজি টপিক থেকে আমরা একটু কঠিন টপিকে যাই, ইজি টপিক পড়ানো শেষ, লেটস নাও সি। আমাকে 3টা লেনদেন বলা আছে, তোমরা যদি বইয়ের থেকে অঙ্ক সলভ করতে যাও, সেটা নগদান বই হোক বা অধ্যায় 2 এর ম্যাথই বেসিক্যালি যখন আমরা সলভ করতে যাই, নগদান বই হোক বিবরণী ছক হোক, আমাদের এরকম অনেক সময় আইটেম দেয়া থাকে যে জানুয়ারি 10 তারিখে বাট্টা এত টাকা পণ্য ক্রয়, সালসাবিল থেকে এত টাকা পণ্য ফেরত আসছে, আর এত টাকার অর্ধেক পরিশোধ। আমাকে এইখানে জাস্ট এইটা বলো, এই জানুয়ারির 25 তারিখে কয় টাকা পরিশোধ করছে, আমাকে বলো এই যে অর্ধেক পরিশোধ করছে যে আমাকে বলছে, এখানে আসলে কত টাকা পরিশোধ করছে। এখানে একটা কোয়েশ্চেন সাইন দিলাম, দেখি যে একটু আগে বললো ইজি টপিক, এবার সে পারে নাকি। ওকে, তো আমার কাহিনী হচ্ছে যে অনেকে এই জায়গাটা অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে ভাই অর্ধেক যে পরিশোধ করছে, অর্ধেক পরিশোধের পাশে পরে আসি, আগে আমি উপর থেকে আসি। কি বলছে, 10% বাট্টায় সালসাফিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয়। সো প্রথম কথা, এখানেও বাট্টা বলা আছে, এখানেও বাট্টা বলা আছে, দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? অবশ্যই আছে। দেখো, পণ্য ক্রয় বিক্রয়ের সময় সেটা নগদে করুক, বাকিতে করুক, চেকে করুক, বিলে করুক, পণ্যের ক্ষেত্রে কোনো বাট্টা দেয়া থাকলে সেই বাট্টাকে আমরা কি বলি, কারবারি বাট্টা। পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেয়া থাকে সেটাকে আমরা কি বলি ভাইয়া, কারবারি বাট্টা বলি। ওকে, আচ্ছা রিফাত ভাইয়া মাস্টার বুক চাই। ওকে, মাস্টার বুক এখন ভাইয়া আমরা আমাদের কোর্সের শুরু থেকেই বলছি আমরা এট দিস পয়েন্টে মাস্টার বুক দিতে পারতেছি না। আমরা যেটা মাস্টার বুকের একটা ফর্মুলা আমি তোমাকে একদম স্ট্রেইট কাট সহজ সত্যিই স্বীকারোক্তি দিই। মাস্টার বুকের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, আমাদের প্রত্যেকটা ট্রেনিং স্কুলে যে মাস্টার বুক গুলো বানানো, প্রত্যেকটা মাস্টার বুক বানানোর পিছনে একটা ডেডিকেশন, একটা এফোর্ট, একটা টাইম, অনেক কিছু দেওয়া আছে। এটা ইম্পসিবল না যে আমি চাইলে, তুমি মনে করো মাস্টার বুক চাইতেছো রিফাত, খুব ভালো কথা, আমি এখন মাস্টার বুক বানানো স্টার্ট করলাম, 1-2 দিনে সব জায়গা থেকে কন্টেন্ট মডেল রিসার্চ করে মনে করো 10 জন একটা টিম নিয়ে বানায় ফেললাম। মাস্টার বুক আমার বানাইতে 15 দিন লাগছে, এরপর ছাপায় তোমাকে দিয়ে দিলাম। তোমার কি মনে হয় এটার কোয়ালিটি ভালো হবে? অবশ্যই ভালো হবে না।
কারণ প্রত্যেকটা জিনিস গুছায় সাজায় রিসার্চ করে দিতে, টাইপ করে আসতে ইট টেকস আ টাইম। এন্ড যদি টাইম না লাগে, আমি তাড়াহুড়ো করে কাজ করি, তুমি তাড়াহুড়ো করে একটা অ্যাকাউন্টিং এর ম্যাথ করতে যাও, তাড়াহুড়ো করে যদি তুমি অ্যাকাউন্টিং এর ম্যাথ মিলাইতে পারো, তাহলে ভাইকে এসে বলে যে ভাই অঙ্কটা মিলছে। তুমি তাড়াহুড়া করে একটা একটা অ্যাকাউন্টিং এর ম্যাথ করতে গেলে ভুল হবে। তাহলে তুমি চিন্তা করো, তাড়াহুড়া করে একটা অ্যাকাউন্টিং এর মাস্টার বুক যেখানে ফুল এইচএসসি অ্যাকাউন্টিং এর এ টু জেড কভার করব, ওইটা যদি তাড়াহুড়া করে বানাতে যাই, তাহলে কি হবে? ডিজাস্টার হবে। তো আমি অ্যাজ অ্যান অ্যাকাউন্টিং ইন্সট্রাক্টর, আমি কি চাবো সেটা কখনো হোক? কখনোই হোক না। তো এই জন্য আমরা এই ব্যাচে মাস্টার বুক বানাইতে পারতেছি না, এবং আমরা শুরু থেকেই বলছি যে এই ব্যাচে আমরা মাস্টার বুক দিতে পারবো না। আচ্ছা, তো মাস্টার বুক নাই, তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে, বলে দিছিলাম যে আমরা মার্কেটে এখন এইচএসসির জন্য যে তোমাদের বইগুলো আছে, তোমরা ওই বইটা শেষ করতে পারবা না, বিলিভ মি। ওয়ালিউল্লাহ স্যারের বই হোক বা দীপক কুমার নাগ স্যারের বই হোক, যে কোনো একটা বই কেন, অথবা অক্ষরপত্র প্রকাশনের বই কেন। অক্ষরপত্রটা আমি নিজে পড়িনি, বাট দীপক কুমার নাগ স্যারের বইটা আমি আমার নিজে পড়ছি, তারপর ওয়ালিউল্লাহ স্যারের বইটা আমি নিজে পড়ছি, ইভেন এখনো পড়ি, তোমাদেরকে পড়ানোর জন্য আমার পড়া লাগে। সো বইগুলো ভালো, ঠিক আছে। তুমি যদি ওইরকম এমন না ভাই তিনটাই কিনা ফেলাইছো, দরকার নেই, যে কোনো একটা কিনো। ওয়ালিউল্লাহ স্যারের বইটা ইজি আছে, কিনতে পারো, যে কোনো একটাও কিনো। তাহলে ওই একটা বই তুমি শেষ করতে পারবা না। ইটস আ ওপেন চ্যালেঞ্জ টু ইউ, যে ভাই একটা বই কিনে পুরোটা তুমি শেষ করে আমাকে দেখাও। তার রিজনটা হচ্ছে অ্যাকাউন্টিং এর বইগুলো এত বড় বড়। তার মানে বইয়ের ভিতরে যে অনেক কন্টেন্ট এরকম না, অ্যাকাউন্টিং এর বইয়ের ভিতরে উদাহরণ অনেকগুলা, সৃজনশীলের প্র্যাকটিস অনেকগুলা, এন্ড ওগুলো করলে তুমি বোর্ডের কোনো ম্যাথ ইনশাআল্লাহ আটকাবা না, ঠিক আছে। সো রিফাত, আই বিলিভ ভাই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, আর ততক্ষণে আমি আমার উত্তরটা পেয়ে গেছি যে ঠাডা কেন তোমাদের উপর পড়বে? ঠাডা পড়ে নাকি? ঠাডা পড়ার জন্য বৃষ্টি পড়া লাগবে, এখন তো শীতকাল, বৃষ্টি এখনো পড়তেছে না। ওকে, আসি। ক্লাসের রেকর্ড না ভাইয়া, এই ক্লাসের রেকর্ডটা আসলে থাকবে না, মানে এই ক্লাসের রেকর্ড তোমাদেরকে ডিরেক্টলি দেওয়া হবে না, জাস্ট এই ক্লাসটা ক্লাসের মতো করেই করতে হবে। আর ক্লাসের রেকর্ড হয়তো পরে কখনো দেওয়া হবে, বাট ইনস্ট্যান্ট পাওয়ার কোনো সুযোগ নেই। ওকে, আসি। সো হাবিব বলছে 29,100 টাকা হবে। ওকে, আসি। আর উল্টাপাল্টা কথা আমরা না বলি, যা বলার বলে ফেলছি অলরেডি, এবার আমরা ক্লাসে ফোকাস করি। আচ্ছা, তো এখানে আমাকে বলছে অর্ধেক পরিশোধ করতে হবে। তো প্রথম কথা, সালসাবিল ট্রেডার্স আসলে পাইতো কত টাকা, এটা আগে আমাকে বের করতে হবে। অনেকে এই জায়গায় যে ভুলটা করে, যে এইখানে মনে করে পণ্য ক্রয় 70,000 টাকা, 30,000 টাকার মানে ফেরত দিছে, তাহলে হচ্ছে 63 মানে 67,000 টাকা, এরপর ওটার অর্ধেক পরিশোধ করছে। না ভাইয়া, কাহিনী দেখো, আমাদের এই বারটাকে আমরা কি বলছি? কারবারি বারটা। সো পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বারটা হয়, সেই বারটাকে আমরা কি বলি? কারবারি বারটা। সো কারবারি বারটা হিসেবের কোথাও কি করতে হয় না ভাইয়া? দেখাইতে হয় না। আচ্ছা, জাস্ট এটা কি করতে হয়? মাইনাস করে দিতে হয়। 70,000 টাকা 10% করলে কত হয়? 70,000 টাকা 10% হচ্ছে 7,000 টাকা। মানে কি শিখাইছিলাম কি? যে কোনো ক্ষেত্রে 10% মানে একটা শূন্য কমায় ফেলবো। 70,000 টাকা 10% কত টাকা ভাইয়া? 7,000 টাকা। সো 70,000 টাকা থেকে 7,000 টাকা যদি বিয়োগ করে দিই, তাহলে কয় টাকা থাকে ভাইয়া? থাকে হচ্ছে আমাদের 63,000 টাকা। তাহলে পণ্য ক্রয় করছি কয় টাকা ভাইয়া? 63,000 টাকা। যাবে কি হবে? ক্রয় ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 63,000 টাকা। কাহিনী বুঝছি। ওকে, এরপরে সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত দিছি। আমার 63,000 টাকার পণ্য আমি ওদের থেকে কি করছি ভাই? ক্রয় করছি। এবার 63,000 টাকার পণ্য ক্রয় করার পর দেখছি পণ্য ভালো না, এবার ওদের মানে 3,000 টাকার পণ্য কি করছে? ফেরত দিয়ে দিছি। 63,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দেওয়ার পরে সালসাবিল ট্রেডার্স আমার থেকে কত টাকা পায় এখন? ওরা আমার কাছে পাইতো 63,000 টাকা, 3,000 টাকার পণ্য দিয়ে দিছি, এখন তাহলে কয় টাকা পায়? 60,000 টাকা। এই 60,000 টাকা আমি ওকে এই 60,000 টাকার পুরাটা পরিশোধ করছি না, এই 60,000 টাকার কত পরিশোধ করছি? এই 60,000 টাকার অর্ধেক পরিশোধ করছি। আর অর্ধেক পরিশোধ করে কয় পার্সেন্ট বার্তায় পরিশোধ করছি ভাইয়া? 3% বার্তায় এই 60,000 টাকার অর্ধেক কি করছি ভাইয়া? পরিশোধ করছি। তাহলে এই 60,000 টাকার অর্ধেক কত? 60,000 টাকার অর্ধেক হচ্ছে 30,000 টাকা। আর 30,000 টাকার 3% করলে কয় টাকা হয়? যে কোনো কিছুর 1% মানে দুইটা শূন্য কম। তাহলে 30,000 টাকা 30,000 টাকা শূন্য আছে কয়টা? চারটা। চারটা থেকে দুইটা শূন্য যদি আমি ঘপ করে সরাই ফেলি বা এখান থেকে নিয়ে করে ফেলি, মুখে ঢুকে ফেলছি, তাহলে শূন্য থাকে কয়টা? তিনটা। তাহলে 30,000 টাকার ফার্স্টে 1% বের করব। 30,000 টাকা যে কোনো কিছু 10% মানে একটা শূন্য কম, আর 1% মানে দুইটা শূন্য কম। তাহলে 30,000 টাকার 1% মানে কত টাকা ভাইয়া? 300 টাকা। 30,000-এর শূন্য চারটা, আমি যদি দুইটা শূন্য খেয়ে ফেলি, তাহলে তার শূন্য থাকবে কয়টা? আর দুইটা। তাহলে 30,000 টাকার 1% কত? 300 টাকা। তাহলে 3% কত হচ্ছে? 3 দিয়ে গুণ করে দিব।
তাহলে 3% কত হবে? 900 টাকা। এই ক্যালকুলেশন আজকেই শিখতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। এই ক্যালকুলেশন শেখার জন্য তোমার সময় পাবা। এখন তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েই করো, এটাই বেটার। ওকে, তো 30,000 থেকে 900 টাকা বাদ দিলে থাকে কত ভাইয়া? থাকে হচ্ছে 29,100 টাকা। একটু আগে হাবিব যে অ্যান্সারটা দিছিল সেই অ্যান্সারটাই। ওকে, যদি এটাই হয় তাহলে আমার এইখানে জাবেদাটা কি হবে? জাবেদা হচ্ছে ফার্স্ট কাজ, মানে আমি টাকা দিই, আমার পাওনাদার বা প্রদেয় হিসাব ছিল কত? প্রদেয় হিসাব বা পাওনাদার কত টাকা ছিল? ডেবিট। টোটাল 60, টোটাল আমার এখানে যত টাকা পরিশোধ করছি টোটাল ছিল কত টাকা ভাই? 30,000 টাকা। ঠিক আছে, এরপরে আমি নগদ টাকা দিছি কয় টাকা? নগদান হিসাব ক্রেডিট কয় টাকা ভাইয়া? 29,100 টাকা। আর বাট্টা হিসাব ক্রেডিট, এটাকে আমরা বলতে পারি কি ভাইয়া? প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 900 টাকা। শেষ। জাবেদা বুঝছি, কাহিনী বুঝছি, হিসাব বুঝছি। ওকে ভাইয়া, বুঝি নাই, আবার বুঝান। ওকে সামিয়া, কোন জায়গাটায় বুঝিনি সেটা বুঝতে হবে তো আমাকে। আচ্ছা, আমি যদি আসি যে এখান থেকে আসি, এই কোয়েশ্চেন সাইনটা এখান থেকে সরাই দিই। ওকে, তো আমি মানে জানুয়ারির 1 তারিখে সালসাবিল থেকে বাকিতে পণ্য ক্রয় করছি কত টাকা ভাই? 70,000 টাকা। আচ্ছা, 70,000 টাকার পণ্য কি ক্রয় করছি নাকি 10% বাট্টা দিছিল আমাকে? 70,000 টাকাতে 10% বাট্টা আগে বাদ দিলাম, তাহলে মধ্যে থেকে পণ্য ক্রয় করছি কয় টাকা ভাইয়া? 63,000 টাকা। 63,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করছি, নাম্বার ওয়ান। এরপরে বাকিতে পণ্য যখন ক্রয় করে নিয়ে গেছি, ও আমার কাছে কয় টাকা পাইতো? 63,000 টাকা পাইতো। আমি এরপরে জানুয়ারি 3 তারিখে পণ্য ফেরত দিয়ে দিছি কত হাজার টাকার? 3,000 টাকা। 63,000 টাকা থেকে যখন 3,000 টাকা কি করলাম? বাদ দিয়ে দিলাম। ও আমার কাছে এখন কয় টাকা পায়? 60,000 টাকা পায়। এবার আমি জানুয়ারির 25 তারিখ এই 60,000 টাকার কতটুকু পরিশোধ করছি ভাইয়া? অর্ধেক পরিশোধ করছি। 60,000 টাকার অর্ধেক কয় টাকা হয়? 60,000 টাকার অর্ধেক হয় হচ্ছে এই 30,000 টাকা। 60,000 টাকার অর্ধেক কয় টাকা হয়? 30,000 টাকা। বাট এই 30,000 টাকাটা কি পুরো পরিশোধ করছি? না। এই 30,000 টাকা কয় পার্সেন্ট বাট্টায় পরিশোধ করছি ভাইয়া? 3% বাট্টায় এই 30,000 টাকা কি করছি ভাইয়া? পরিশোধ করছি। ওকে, এখন 30,000 টাকা 3% কয় টাকা হয়? 900 টাকা হয়। 30,000 টাকা 900 বাদ দিলাম, থাকে কত টাকা ভাইয়া? 29,100 টাকা। তো আমি যদি জাবেদা করি, জাবেদার মধ্যে আমার ডিসি মানে আমার প্রদেয় হিসাব ছিল কয় টাকা? যেহেতু অর্ধেক, তাহলে কত টাকা ছিল? 30,000 টাকা। প্রদেয় হিসাব ডেবিট কত টাকা? 30,000 টাকা। এরপরে নগদান হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? যত টাকা দিছি 29,100 টাকা। আর বাট্টা হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 900 টাকা। ঠিক আছে, ওকে। ক্লাস শেষ হবে কখন? ক্লাসটা শেষ হবে ঠিক 8টার দিকে ইনশাআল্লাহ। ওকে, এর পরের কোশ্চেন, 1 নাম্বার 2 নাম্বার স্টেপ সেম, বাট আমরা এই জানুয়ারির 25 তারিখ 3 নাম্বারে আসার পরে এই জায়গাটা কি করছি ভাইয়া? চেঞ্জ করছি। এখন আমাকে বলো এইটার জাবেদা কি হবে? 25 তারিখের জাবেদা কি হবে? দেখি কয়জন পারি। 25 তারিখের জাবেদা কি হবে? ক্লাসের অ্যাটেন্ডেন্স কম হোক বেশি হোক সমস্যা কি? ক্লাস যারা যতজন করতেছি তারা বুঝলেই হয়েছে। আফরিন, ইয়েস, সামিয়া বুঝেছে। আমার দেখেই ভালো লাগতেছে সামিয়া বুঝে গেছে। ওকে, ওকে দেখি 25 তারিখে জাবেদা কে পারে। সো আমি যদি এখানে, আমার এখানে লাগবে কি ভাইয়া? জানুয়ারি, আরে হয়ে গেল, জানুয়ারি 25 জাবেদা। জানুয়ারি 25 তারিখে জাবেদা মানে আমি যে এইখানে ওকে পরিশোধ করছি, এখানে বাট্টার পরিমাণ কত, টাকার পরিমাণ কত, কি হবে? ওকে, শাহজাদি মেহনুর বলছে 19,400 টাকা। দেখি তো, 3% বাট্টায় সালসাবিল ট্রেডার্স কে 20,000 টাকা পরিশোধ। দেখা যাক কি হয়। না ইফাজ, এই ক্লাসের রেকর্ডটা পাওয়া যাবে না। আমাদের পেইড ক্লাসের রেকর্ড থেকে ফ্রি ক্লাসের রেকর্ড ভাইয়া থাকে না। এটাই। আচ্ছা আসি। সো সালসাবিল ট্রেডার্স কে কি হবে ভাইয়া? কত পার্সেন্ট বাট্টায়? 3% বাট্টায় সালসাবিল ট্রেডার্স কে কত টাকা পরিশোধ করছি ভাইয়া? 20,000 টাকা পরিশোধ করছি। আচ্ছা, সো আমি পরিশোধ করছি কয় টাকা ভাইয়া? 20,000 টাকা। 20,000 টাকার মধ্যে কয় পার্সেন্ট বাট্টা পাইছি ভাইয়া? 3% বাট্টায় কত টাকা পরিশোধ করলাম ভাইয়া? 20,000 টাকা পরিশোধ করলাম। ওকে, 3% বাট্টায় সালসাবিল ট্রেডার্স কে কত টাকা পরিশোধ ভাইয়া? 20,000 টাকা পরিশোধ। টাকার পরিমাণ হাবিব, টাকা বলতে হবে ভাইয়া। আরাফাত, তুমি যে বললা আলসিমিলাকে লিখতে, এইটা লিখতেও তো তোমার আলসিমি লাগার কথা, তাহলে লিখিও না ভাইয়া। ওকে,
আলসেমি লাগে লিখতে, এইটা লিখতেও তো তোমার মনে হয় অলস লাগতেছে। তো অনেক সময় একটা দেয়ালে লেখা থাকে, অনেক দেয়ালে লেখা থাকে যে পোস্টার লাগাবেন না, তো পোস্টার লাগাবেন না, এটা একটা পোস্টার আকারে লেখা থাকে। তারপর অনেকগুলো দেয়ালে লেখা থাকে এই দেয়ালে লিখবেন না, ও নিজে লিখছে, নিজে লিখে বলছে যে এই দেয়ালে লিখবেন না। আরাফাতের কাজটা ঠিক ওইরকম হয়েছে যে লিখতে আলসেমি লাগে, ওইটা লিখতেও তো অলস লাগার কথা, তাই না? ওকে, ইয়েস মুশফিক, ডেবিট আর ক্রেডিট দিকে টাকার পরিমাণ অলওয়েজ সমান থাকতে হবে। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং এর নিয়ম, এটা হচ্ছে দুতরফা দাখিলার নিয়ম, যে ডেবিট পাস আর ক্রেডিট পাস অলওয়েজ সমান থাকতে হবে। যদি সমান না হয় তাহলে ভাইয়া কোনো না কোনো একটা জায়গায় ভুল হয়েছে। ওকে, আসি এবার যদি আমরা আসি যে 3% বাট্টায় যদি পরিশোধ করি তাহলে আমাদের জাবেদা কি হচ্ছে। প্রথম কথা, এই 3% কত টাকা? এই 20,000 টাকার 3% কত টাকা হবে? 20,000 টাকার যদি আমি 3% করি, 20,000 টাকার 1% কত টাকা হবে? 20,000 টাকার 1% কি শিখাইলাম? কোন কিছুর 1% মানে দুইটা শূন্য কম। তাহলে 20,000 টাকার 1% কত টাকা হবে? 200 টাকা হবে। তাহলে 1% 200 টাকা, 3% কত টাকা হবে? 200 × 3, দ্যাট মিন্স কত টাকা ভাইয়া? 600 টাকা। আচ্ছা, 20,000 টাকা থেকে 600 টাকা বাদ দিলে থাকে কত? আমার এখানে থাকতেছে হচ্ছে 19,400 টাকা। ওকে, তাহলে আমার এইখানে বাট্টা কত টাকা? 600 টাকা। আর আমি টাকা দিছি কত, মানে অ্যাকচুয়াল নগদ প্রদান করছি কত টাকা ভাইয়া? নগদ প্রদান করছি কত টাকা ভাইয়া? 19,400 টাকা। ওকে, এবার তাহলে জাবেদাটা কি হবে? ইয়েস, পার্টটা 600, এটা 400। তাহলে আমার এখানে প্রদেয় হিসাব কত টাকা হবে? প্রদেয় হিসাব বা পাওনাদার ডেবিট কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকার পাওনা যেহেতু পরিশোধ করছি, তারপর এখানে নগদান ক্রেডিট কত টাকা ভাইয়া? নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 19,400 টাকা। আর বাট্টা হিসাব, বেসিক্যালি এটা প্রাপ্ত বাট্টা, যেহেতু আমি বাট্টা পাইছি, প্রাপ্ত বাট্টা আমার জন্য একটা আয়, ঠিক আছে? প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 600 টাকা। কাহিনী শেষ। ওকে, এবার কাহিনীটা আমরা আরেক ডিগ্রি বা আরেক লেভেল কঠিন করি। কঠিন হইতেছে যে 3% বাট্টায় সালসবেরি ট্রেডার্সকে চেকে 20,000 টাকা পরিশোধ। আমি ওয়ার্ডটা মার্ক করলাম, তোমাকে আমি সেম কাজটা বললাম জানুয়ারির 25-এ জাবেদা করতে, ঠিক আছে? জানুয়ারি 25-এ জাবেদা। তোমার কাছে মনে হইতে পারে দুইটা লেনদেন এক, বাট তোমার কি মনে হয় যে ভাইয়া যদি দুইটা লেনদেন এক হতো তোমাকে দুইটা আলাদা আলাদা পেজে করতে দিত? অবশ্যই না। এর আগের অঙ্কের সাথে এই অঙ্কের একটা অনেক বড় ডিফারেন্স আছে, জাস্ট একটা ওয়ার্ডই ডিফারেন্স, সেই ওয়ার্ডটা হচ্ছে চেকে। সো দেখি এবার কয়জন বের করতে পারো। আগেরটা ইফাজ মোর্শেদ বলছে পাওনাদার ডেবিট 20,000, প্রাপ্য বাট্টা 19,400, নগদান ক্রেডিট 600। সেরা ইফাজ সুমনও লেখছে পাওনাদার 20,000, নগদান 19,400, বাট্টা 600। ইয়েস, ঠিক আছে। কিন্তু ভাইয়া এই ক্লাসের রেকর্ড কি পাবো? ইফাজ না ভাইয়া, এই ক্লাসের রেকর্ডটা থাকবে না, আমাদের ফ্রি ক্লাসগুলোর রেকর্ড থাকে না। ওকে, এরপরে আমাদের এইটার জাবেদা কি হবে? তোমাকে আমি একটা ছোট্ট হিন্ট দিই। যখন আমরা নগদ টাকা দিচ্ছি, নগদ টাকার ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে আচ্ছা না এই টাকাটাই দিচ্ছে, এই টাকাটাই পাচ্ছি। কিন্তু এখানে না চেকে বলা আছে। চেকে বলা থাকা মানে হচ্ছে কি জানো? যাকে দিছে, এই সালসাবিল ট্রেডার্সকে যে আমি দিছি, আমি সালসাবিল ট্রেডার্সকে 20,000 টাকার একটা চেক লিখে দিছি। কাহিনী বুঝছো? আমি সালসাবিল ট্রেডার্সকে কি করছি ভাইয়া? 20,000 টাকার একটা চেক দিয়ে দিছি। দিস ইজ ওয়ে হার্ডার দেন ইউ আর থিঙ্কিং। এই ম্যাথটা কিন্তু অনেক বেশি কঠিন, স্যার একটু ঠান্ডা মাথায় বুঝো। আমি এই অঙ্কটাই বলছি একটু কঠিন হয়ে গেছে তোমাদের জন্য। আমি যদি এখানে 3% বাট্টা না বললে, আমি অঙ্কটা যদি একটু সহজ করতে যাই, তোমরা কঠিনটা করতে থাকো, সমস্যা নাই। এখানে হচ্ছে 500 টাকা বাট্টায় লিখে দিলাম, 3%টা সরাই দিলাম, বিকজ 3% এট দিস পয়েন্টে তোমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে, অনেকেই পারবা না। আমি কেন সরাইলাম এটা পরে বুঝবা। 500 টাকা বাট্টায় সালসাবিল ট্রেডার্সকে চেকে কত টাকা পরিশোধ করলাম ভাইয়া? 20,000 টাকা পরিশোধ করলাম। আচ্ছা, না, যারা যারা ভাবতেছো যে প্রদয় হিসেব 20,000 টাকা, ব্যাংক হিসেব করে 19,400, না, এইটার ব্যাপারটা এরকম না। এখানে কাহিনী যেটা হইছে, আমরা এর আগের অঙ্কে কি কি করছি? এর আগের অঙ্কে আমাকে বলছে 20,000 টাকা পরিশোধ,
তো এখানে আমি নগদ টাকা দিছি, মানে আমার 20,000 টাকা দেওয়া লাগতো, 3% বারটা বাদ দিয়ে আমি ওকে বাকি টাকা দিয়ে দিছি। মানে আমি ওকে কত, আমার দেওয়ার কথা কত, 20,000 টাকা, আমি 3% বারটা বাদ দিয়ে যেটা পাইতো ওই টাকা ওকে দিয়ে দিছি। বাট এইখানে কাহিনী হচ্ছে আমি অঙ্কটা চেঞ্জ করলাম, 500 টাকা বারটায় সালসবেরি ট্রেডার্সকে চেকে 20,000 টাকা পরিশোধ। তোমার অঙ্কটা ডিফিকাল্ট করলাম না ইচ্ছা করে, জাস্ট বিকজ এই জায়গায় অঙ্কটা আসলেও কঠিন। এবার যদি আমরা আসি 500 টাকা বারটায় সালসবেরি চেকে এত টাকা পরিশোধ, আমি মনে করো চেক দেখছো কখনো? চেক না দেখলে চেক বই দেখো, বাসায় কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাদের একটা চেক বই থাকবে। সো আমি সালসবেরি ট্রেডার্সকে কি করছি, একটা 20,000 টাকা চেক লিখে দিছি, চেক লিখে মনে করো সাইন করে দিয়ে দিছি সালসবেরি ট্রেডার্সকে। আমি তাহলে ওকে দিলাম কয় টাকা? 20,000 টাকায় দিয়ে দিছি না? মানে তুমি যদি সিম্পলি চিন্তা করো, আমার ব্যাংক থেকে আমি যখন ওকে চেক লিখে দিছি, আমি ওকে 20,000 টাকা চেক লিখে দিছি। চেকের এমন কি আর কমানো যায়? মনে করো আমি বলছি ওকে চেকে 20,000 টাকা পরিশোধ, এতটুকু তাকায় দেখো, এই পিছনেটা তাকানোর দরকার নেই, চেকে 20,000 টাকা পরিশোধ মানে আমি ওই লোকটাকে একটা 20,000 টাকা চেক দিছি। 20,000 টাকা চেকের মধ্যে আর কি কোনো কাটাকাটির সুযোগ আছে, কম দেওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু আমি ওকে কত টাকার একটা চেক দিছি ভাইয়া? 20,000 টাকার একটা চেক দিছি। 20,000 টাকা চেক দিলে ব্যাংক ক্রেডিট কত টাকা ভাইয়া? 20,000 টাকা। 20,000 টাকা যদি একটা চেক দিয়ে দেই, ব্যাংক ক্রেডিট কত টাকা ভাইয়া? 20,000 টাকা। কারণ চেকের অ্যামাউন্ট কি আর কমানো পসিবল? আমি একজনকে একটা 20,000 টাকা চেক দিয়ে দিছি, নগদ বলা থাকলে তখন আমার ওই অ্যামাউন্ট থেকে বাটাটা আমরা বাদ দিই, বাট চেকে বলা থাকলে অলওয়েজ মনে রাখবা চেকের অ্যামাউন্ট কিন্তু ফিক্সড। মানে এখানে যে টাকাটা লেখা আছে 20,000 টাকা, এই অ্যামাউন্ট কিন্তু 20,000 টাকা ফিক্সড। মানে আমি ওকে 20,000 টাকা একটা চেক দিয়ে দিছি, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 20,000 টাকা। এবার বাট্টার পরিমাণ কত? বাট্টা ক্রেডিট অ্যামাউন্টটা আমি 3% বাট্টা সহ দিলাম, বিকজ 3% বাট্টা এখন এখন তোমরা বুঝবা না, এট দিস পয়েন্ট অনেক বেশি ডিফিকাল্ট হবে। আর একটু বড় হলে অনেকগুলো আমার প্র্যাকটিস করে এটা খুব ইজিলি বুঝবা। তাও চাপ নেই, তোমাদের সুবিধার জন্য বুঝাই দিব একবার বা ক্লাসে শেষে যে। সো বাট্টা ক্রেডিট কত টাকা পাবে? বাট্টা ক্রেডিট ক্রেডিট হচ্ছে এখানে এই 500 টাকা যে বলছি 500 টাকা। আর আমার পাওনাদার ক্রেডিট কত টাকা? প্রদেয় হিসাব বা পাওনাদার প্রদেয় হিসাব ডেবিট কত টাকা ভাইয়া? 20,500। অলওয়েজ মনে রাখবো, যদি আমাকে চেকে বলা থাকে চেকের অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড, মানে আমি চেকে লিখে ফেলছি 20,000 টাকা, চেকের অ্যামাউন্ট কি আর কমানো পসিবল? আমি একজনকে একটা 20,000 টাকা চেক দিয়ে দিছি, ঠিক আছে? আমি যদি একজনকে 20,000 টাকা চেক দিয়ে দেই, তাহলে জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। মনে করো আমি এ কে 20,000 টাকা চেক দিছি, এতটুকু মনে, একজনকে 20,000 টাকা চেক দিছি, জাবেদা কি হবে? ব্যাংক ক্রেডিট হবে অবশ্যই। আর যাকে চেক দিছি পাওনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট, তাই না? আচ্ছা, এখন আমি একজনকে 20,000 একটা চেক দিছি, আবার এখানে বলছে বার্টার অ্যামাউন্ট। সো চেকের অ্যামাউন্টটা ব্যাংক হিসাব ক্রেডিট 20,000 টাকা, বার্টার অ্যামাউন্টটা ক্রেডিট 500 টাকা, আর টোটাল তাহলে প্রদেয় হিসাব কত টাকা ছিল? 20,500 টাকা। সো তোমরা এই অঙ্কটা করার সময় তোমাদের বই যখন চেকের অ্যামাউন্টটা বলা থাকে, অনেকেই এই আইটেমটা লেখার সময় ভুল করে লিখতা। আই বিলিভ আজকের পর চেক বলা থাকে তোমার এই আইটেমটা লিখতে আর কখনো ভুল হবে না। যাবে তো আই বিলিভ আর এটা নিয়ে কখনো ভুল হবে না। মনে রাখবে যে চেকের অ্যামাউন্ট বলা থাকলে চেকের অ্যামাউন্টটা ফিক্সড, ওইটাই দিতে হবে, বাড়বেও না কমবেও না, জাস্ট ওই অ্যামাউন্টটাই ফিক্সড। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হবে। ওকে, বারটা পাইলাম তো 20,000 টাকা দিতে হবে হাউ? আচ্ছা না, দেখো আরাফাত, বারটা পাইলাম 500 টাকা বারটায়, মানে ওই পাওনাদার আমার কাছে পাইতো 20,500 টাকা, ঠিক আছে? আমি ওকে 500 টাকা বারটায় কত টাকা দিছি ভাইয়া? আমার কাছে একজন পাইতো 20,500 টাকা, আমি ওকে 500 টাকা বারটা নিয়ে 20,000 টাকার একটা চেক লিখে দিছি। সিম্পল আইটেম হচ্ছে এইটা, এখানে অন্য কিছু বলা নেই। 500 টাকা বারটায় কত টাকা চেক পরিশোধ করছি ভাইয়া? 20,000 টাকা চেক পরিশোধ করছি। মানে চেক বলা থাকা ওই অ্যামাউন্টটা ফিক্সড, বারটার অ্যামাউন্টটা আলাদা করে বলা থাকলে সেই অ্যামাউন্টটা বারটা হিসেবে ক্যালকুলেট করতে হবে। ডান? ওকে, একটা কুইজ দিব। আচ্ছা, কুইজ দেওয়ার, ওকে, তোমরা যদি কুইজ চাইছো তাহলে আমাকে এখানে কুইজের অ্যামাউন্টটা বলো, এখানে বারটা কত? ঠিক আছে, আমি তোমাকে এবিসিডি 4টা অপশন দিচ্ছি। ওকে, দাঁড়াও, তোমরা এটা ক্যালকুলেশন করতে হবে, বারটা কত বলতে থাকো কমেন্টে, তোমাদের কুইজ দিচ্ছি আমি 1 মিনিটের মধ্যে।
ওকে, উপস, দেখি কয়জন পারো। আচ্ছা, সো অনেকের অনেক মিক্সড অ্যান্সার, তা অনেকে আবার এ বলছো, কারণ তোমাদের যে অ্যান্সার ছিল 1746, সেটা কোনো অপশন আপাতত তোমরা পাইতেছো না, জন্য অনেকে আবার এ দাগাইছো। আচ্ছা, এবার আমরা একটু আরেকটু সুন্দর করে জিনিসটাকে, সেন্টেন্সটা একটু পড়ো। বারটা বাদ দেওয়ার পরে কত টাকা পরিশোধ করছি ভাইয়া? সালফেটিয়াসকে 58,200 টাকা পরিশোধ করছি। আমার এর আগের অঙ্কগুলো কি ছিল? বারটা এত টাকা পরিশোধ, বারটা বাদ দিয়ে পরিশোধ বলা ছিল কি ভাইয়া বলতো? মানে আমার এখানে যে 3% বারটা আছে, এই 3% বারটা বাদ দেওয়ার পরে কত টাকা দিছি ভাইয়া? এক্স্যাক্টলি এই অ্যামাউন্টে কি করছি ভাই, আমরা এখানে পরিশোধ করে দিছি। যদি আমার কখনো কোয়েশ্চেনে বলা থাকে যে বারটা বাদ দেওয়ার পর পরিশোধ, ঠিক আছে, দ্যাট মিন্স যে অ্যামাউন্টটা বলা আছে এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টে কি করছে ভাইয়া? পরিশোধ করছে। আর এই কেসগুলাতে বারটা কত এটা কেমনে নির্ণয় করব? এইখানে অনেকের জন্য ইজি, বাট শুধু যদি এতটুকু বলা থাকতো, আমার উপরের দুটো আইটেম বলা নাই, আমরা জানুয়ারি 1 আর জানুয়ারি 3 যদি এখানে বলা না থাকতো, তখন কিন্তু তোমাকে বারটা ক্যালকুলেশন করার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। আমাকে এখন এখান থেকে দেখে আমি কেমনে বের করব? দেখো আমার এখানে কি বলছে, 3% বারটা বাদ দেওয়ার পর কত টাকা দিছে ভাইয়া? 58,200 টাকা দিছে। তুমি একদম মাথাটা ফ্রেশ করে চিন্তা করো, আমরা যখন হিসাব নিকাশ করি আমাদের টোটাল অ্যামাউন্টটা কত পার্সেন্ট হয়? যে কোনো কিছু টোটাল অ্যামাউন্ট কি 100% না? আমরা এটাকে আবার তো মুছে দিই। মনে করো যে কোনো কিছু টোটাল অ্যামাউন্ট কত পার্সেন্ট ভাইয়া? যখন আমরা কোনো ক্যালকুলেশন করি আমরা টোটাল কত পার্সেন্ট, মানে যে কোনো কিছু ফুল, এটাকে আমরা কত বলি? 100% বলি। পরীক্ষা কত মার্কের হয়? 100 মার্কের হয়। আচ্ছা, আমি যদি বলি তুমি 3 মার্ক কম পাইছো, তাহলে কত টাকা পাইছো? 100 থেকে 3 বাদ দিয়ে কত টাকা পাইছো, মানে কত মার্ক পাইছো ভাইয়া? 97 মার্ক পাইছো। আচ্ছা, সেম আমার এখানে টোটাল মান, মানে আমাদের টোটাল টাকা কত ভাইয়া? 100%। আমাকে বলছে 3% বাদটা বাদ দেওয়ার পরে কত টাকা পাইছি ভাইয়া? 58,200 টাকা পাইছি। 3% বাদ দেওয়ার পরে না, দ্যাট মিনস এই 58,200 যে বলা আছে, এই 58,200 কত ভাগের মান? 97 ভাগের মান না? চিন্তা করে বলো তো। দেখো আমার এখানে বলছে 3% বাদটা বাদ দেওয়ার পরে, আমার টোটাল টাকা যদি 100% হয়, 100% থেকে 3% বাদ দিলাম, বাদ দিয়ে কত হয়? 97 হয়। তাহলে এই যে মানে এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমার কত ভাগের মান? 97 ভাগের মান। আমার লাগবে কত ভাগের মান? 3 ভাগের মান লাগবে। আচ্ছা, তো আমার বাট্টার অ্যামাউন্টটা বের করতে হলে কত ভাগের মান লাগবে? এই 3 ভাগের মান লাগবে। আমি এই অ্যামাউন্টটাকে কত দিয়ে ভাগ করব? এই জন্য 97 তে ভাগ করব আর 3 দিয়ে গুণ করে দিব। তাহলে কার মান পাবো? তাহলে আমি এই অঙ্কে বাট্টার মান পাবো। তাহলে 58,200 কে যদি আমি 97 দিয়ে ভাগ করি আর 3 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 58,200 এটাকে ভাগ করলাম 97 দিয়ে আর গুণ করলাম 3 দিয়ে, কত আসে ভাইয়া? 1800 টাকা হয়। না, 1746 হইতো না ভাইয়া, কারণ আমার এখানে বলছে 3% বাট্টা বাদ দেওয়ার পরে, বাট্টাটা বাদ দিয়ে দিছি, অলরেডি বাদ দিয়ে কত টাকা দিছি ভাইয়া? 58,200 টাকা দিছি। তো এই কেসে আমার বাট্টা ক্যালকুলেশনের জন্য কি করতে হবে? জাস্ট যতটুকু আমাকে যদি এই অঙ্কে বলতো 5% বাট্টা বাদ দেওয়ার পরে এই টাকাটা পাইছি, তাহলে আমি কি করতাম?
এইটাকে 100 থেকে 5 বাদ দিয়ে কত হয়? 95 হয়। এই অ্যামাউন্টকে কত দিয়ে ভাগ করতাম তখন? 95 দিয়ে ভাগ করতাম। যদি আমাকে বলতো 10% বাট্টা বাদ দেওয়ার পর এত টাকা পরিশোধ, তাহলে কি করতাম? এই অ্যামাউন্টটাকে কত দিয়ে ভাগ করতাম? 90 দিয়ে ভাগ করতাম। আর বাট্টা বের করার জন্য কি করতাম তখন? 10 দিয়ে গুণ করতাম। কাহিনী বুঝছি? এই হচ্ছে কাহিনী। সো এই কাহিনীটা আমাদের সামনে আরো একবার আসবে। সো আমার এখানে বাট্টার অ্যামাউন্ট কত? 1800 টাকা। সো আমি যদি এটা জাবেদা করতে যাই, জাবেদা কি হবে? এটা জাবেদা হবে প্রদেয় ডেবিট কত টাকা ভাইয়া? 58,200 আর 1800 যোগ করলে কত হয়? 60,000 টাকা। তারপরে আমার এখানে ব্যাংক নগদান ক্রেডিট কত টাকা ভাইয়া? নগদান ক্রেডিট হচ্ছে 58,200। আর বাট্টা ক্রেডিট কত? আমার এখানে বাট্টা ক্রেডিট হচ্ছে 1800 টাকা। শেষ কিন্তু কাহিনী। আমার কিন্তু আর কোনো কাহিনী নেই এই জায়গাটায়। যদি 3% বাট্টা সহ হতো তাহলে কত টাকা হইতো? 1,74,000 টাকা হতো। আফরিন, আচ্ছা সহজ করে যদি এটাকে আসলে সহজ করে কিভাবে বলবো? আচ্ছা, তো আমি যদি আমার টোটাল মানটা হচ্ছে কত, আমি যদি সহজ করে বলতেছি, মনে করো আমাকে বলছে যে আমার টোটাল ভাগ কত কোনো কিছুর? 100%। কোনো কিছুর টোটাল ভাগ হচ্ছে 100 ভাগ। তোমাকে কোয়েশ্চেনে বলা আছে যে এখান থেকে 5 বাদ দিয়ে অ্যামাউন্ট হয় কত ভাইয়া? 95। সো আমার জন্য যে কোনো কিছুর 1 ভাগ বের করা সহজ। তোমাকে এখন কোয়েশ্চেনে বলছে এই 95 ভাগের মান কত টাকা ভাইয়া? এই 95 ভাগের মান হচ্ছে 95,000 টাকা। এখন বলছে এই 5 ভাগের মান তোমাকে বের করতে। বের করতে পারবা? তোমাকে একটা জায়গায় আমি বলছি কোন একটা জিনিসের 95 ভাগের মান হচ্ছে 95,000 টাকা, তাহলে 5 ভাগের মান কত? তাহলে কি করব? এই 95,000 কে ভাগ করব কত দিয়ে? 95 দিয়ে। আর গুণ করব কত দিয়ে? 5 দিয়ে। সো আমাদের 1 ভাগ বের করে আমরা ওই 1 ভাগকে কি করলাম ভাইয়া? জাস্ট গুণ করে দিলাম। শেষ। ওকে, আমরা আর একটু সামনে যাই। এবার আমাদের জাবেদার পার্টটা আসবে। জাবেদার পার্টটা আসলে আসবে নগদ প্রাপ্তি নগদ প্রদান আসবে, বিকজ আমাদের ক্লাসের টপিক এটা। সো আমরা টপিকে চলে যাব। সো নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা যাওয়ার আগে এই জাবেদারে কেন আসলাম? জাবেদাকে ব্রডলি 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত বা সাধারণ জাবেদা। বিশেষ জাবেদা হচ্ছে 6টা: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি নগদ প্রদান, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। সো ক্রয় জাবেদা কি আসে? অন অ্যান্ড অনলি ধারে অথবা বাকিতে পণ্য ক্রয় করলে, অনলি পণ্য ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে কোথায় আসে ভাইয়া? ক্রয় জাবেদার মধ্যে আসে। এটা এমসিকিউ তে আসবে ফর শিওর। ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে কোথায় আসে? ক্রয় জাবেদায়। ধারে সম্পদ কিনলে কিন্তু আসে না ক্রয় জাবেদায়, বা ধারে যে কোনো কিছু কিনলে কিন্তু আসে না। অনলি ধারে পণ্য ক্রয় করলে, ধারে নট নগদে ক্রয় করলেও কিন্তু ক্রয় জাবেদায় আসে না। ধারে পণ্য ক্রয় করলে কোথায় আসে? ক্রয় জাবেদায় আসে। ধারে পণ্য বিক্রয় করলে কোথায় আসে? বিক্রয় জাবেদায় আসে। ধারে শুধু পণ্য বিক্রি করলেই বিক্রয় জাবেদায় আসবে। মনিহারি বিক্রি করি, সম্পদ বিক্রি করি, যা মন চায় তা বিক্রি করি, ওটা আমার বিক্রয় জাবেদায় আসবে না। ধারে অনলি পণ্য বিক্রি করলে কোথায় আসে ভাইয়া? বিক্রয় জাবেদায় আসে। এরপরে ধারে কৃত পণ্য ফেরত দিলে কোথায় আসে ভাইয়া? ধারে একটা জিনিস কিনছি, কিনাটা ফেরত দিচ্ছি, কোথায় আসে? ক্রয় ফেরত জাবেদায় আসে। আর ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে কোথায় আসে ভাইয়া? বিক্রয় ফেরত জাবেদায় আসে। ধারে বিক্রি করছি ফেরত আসছে, ওটা কোথায় আসবে ভাইয়া? বিক্রয় ফেরত জাবেদায় আসবে। নগদ প্রাপ্তি নগদ প্রদান, নগদ টাকা আসলে যে কোনো ভাবে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসে, আর নগদ টাকা চলে গেলে সেটা কোথায় আসে ভাইয়া? নগদ প্রদান জাবেদার মধ্যে আসে। ঠিক আছে? আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে এই নগদ প্রাপ্তি আর নগদ প্রদান। সো ক্রয় জাবেদার সাথে আমি তোমাকে একটু লিংক আপ বলে দিই। ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার সাথে কানেকশন কার আছে ভাইয়া? চালানের। কারণ চালানে আমরা কাকে নিয়ে আসি? ধারে পণ্য ক্রয় বিক্রি করলে সেটা লেখা হয় কোথায়? চালানে। এই জন্য ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার সাথে ভাইয়া কার সম্পর্ক? চালানের সম্পর্ক। এরপরে ক্রয় ফেরত জাবেদা। সো ক্রয় ফেরত জাবেদার সাথে সম্পর্ক ভাইয়া কার? এটার সাথে সম্পর্ক হচ্ছে ডেবিট নোটের। ঠিক আছে? ডেবিট নোট এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে ক্রয় করে ফেরত দিলে সেটা কোথায় আসে ভাইয়া? ডেবিট নোটের মধ্যে। আর বিক্রয় ফেরতের সাথে সম্পর্ক ভাইয়া কার? ক্রেডিট নোটের। ক্রেডিট নোট। আর নগদ প্রাপ্তি নগদ প্রদানের সম্পর্ক হচ্ছে কার ভাইয়া? ক্যাশ মাল। আচ্ছা, এই 6টা ক্যাটাগরি বাদে বাকি সবগুলা জিনিস কোথায় আসে ভাইয়া? প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদার মধ্যে আসে।
এতটুকুর মধ্যে কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, প্রকৃত জাবেদার কাজ কি? আচ্ছা আসি, এই 6টা ক্যাটাগরি মানে হচ্ছে নগদ জাবেদা, বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদা, বাকিতে পণ্য বিক্রয় করলে বিক্রয় জাবেদা, নগদ টাকা আসলে নগদ প্রাপ্তি, নগদ টাকা চলে গেলে নগদ প্রদান, আর হচ্ছে যে বাকিতে বিক্রিত পণ্য ফেরত দিলে, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। কিন্তু জাবেদা কি অনলি 6 প্রকার? জাবেদা কি এর বাইরে আর নাই? এর বাইরেও জাবেদা আছে। প্রারম্ভিক জাবেদা আছে, সমাপনী জাবেদা আছে, সমন্বয় জাবেদা আছে, ভুল সংশোধনী জাবেদা আছে। তো এই ক্যাটাগরি গুলোর বাইরে অন্য যত ধরনের জাবেদা আছে, ওই জাবেদা গুলোকে আমরা কোথায় নিয়ে আসি ভাইয়া? প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদার মধ্যে নিয়ে আসি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা আমরা আজকে পড়ানো টপিক না অবশ্যই। তো আমরা যে আমাদের পড়ানো টপিক আজকে ফোকাস করি। আর এই যে পাশে গুলো লিখে দিলাম, এটা এমসিকিউ তে তোমাদের আসবে, না আসলে ভাইয়ারে বললে যে ভাইয়া অনেক পচা, ঠিক আছে? যদি আসে তাহলে ভাইয়ার একটা থ্যাংক ইউ দিবা যেদিন তোমার পরীক্ষা আসবে। ওকে, আসি এবার সামনে যাই। সো এখন আমরা যেহেতু নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা করব, আমাদের এইটা জানতে হবে নগদ প্রাপ্তি নগদ প্রদানে কে আসে আর কে আসে না। যদি আসার লিস্ট বলে, আসার লিস্ট অনেক লম্বা, সো ওইটা আমাদের মাথায় না রাখলেও চলবে, জাস্ট আমাদের এটা মাথায় রাখতে হবে কে কে আসবে না। নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে কোনো ধরনের কোনো ধারে লেনদেন আসবে না। নগদ প্রাপ্তি নগদ প্রদানে আসতে হইলে আইদার নগদ টাকা আসছে অথবা নগদ টাকা চলে গেছে, অথবা এমন হয় ব্যাংকে টাকা আসছে বা ব্যাংক থেকে টাকা চলে গেছে, এইটা আমার কোথায় আসবে? নগদ প্রাপ্তি বা নগদ প্রদানের মধ্যে আসবে। বাট কোন প্রকার ধারে লেনদেন আমার নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে আসবে না। আরো সহজ ভাষায় বললে, যে সকল লেনদেনের জাবেদা করলে নগদান হিসাব বা ব্যাংক হিসাব খুঁজে পাওয়া যায় না, সেগুলো আমার কোথায় আসবে না ভাইয়া? সেগুলো আমার নগদ প্রাপ্তি নগদ প্রদানে আসবে না। ফর এক্সাম্পল, বিনামূল্যে পণ্য বিতরণ জাবেদা কি? বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট, নগদ প্রাপ্তি নগদ প্রদানে আসবে না। মানে পণ্য উত্তোলন জাবেদা কি? উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট, আমার নগদ প্রাপ্তি নগদ প্রদানে আসবে না। অবচয় জাবেদা কি? অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আমার নগদ প্রাপ্তি নগদ প্রদানে আসবে না। যেগুলোর জাবেদা করলে আমার নগদ দান বা ব্যাংক হিসাব আসে না, সেগুলো আমার নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় আসবে না। এরপরে সেকেন্ড, এটা বলে ফেলছি, থার্ড হচ্ছে কন্ট্রা এন্ট্রি। সো কন্ট্রা এন্ট্রি কোনগুলো ভাইয়া? যে সকল লেনদেনের জাবেদা করলে জাবেদায় দুইটাই পক্ষ হয় এবং একটা পক্ষ নগদ আর একটা পক্ষ ব্যাংক হয়। আরো সহজ ভাবে বললে, ব্যাংকে টাকা জমা দান, তাহলে জাবেদা কি হবে? ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, দুইটা পক্ষ, একটা ব্যাংক একটা নগদ, এটাকে আমরা কি বলি? কন্ট্রা এন্ট্রি। অথবা ব্যাংক হতে অফিস প্রয়োজন উত্তোলন বা ব্যাংক হতে উত্তোলন জাবেদা কি? নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট, ব্যাংকে টাকা জমা দান অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন। এই দুইটা কেসকে আমরা কি বলি? কন্ট্রা এন্ট্রি বলি। কন্ট্রা এন্ট্রি নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদার মধ্যে আসবে না। শেষ। এই তিনটা মনে রাখলেই হয় যে নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে কে কে আসবে না। ঠিক আছে, ওকে, এবার আমরা সামনে আগে। মানিক এতক্ষণ পর ক্লাসে জয়েন করে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মানিক। ওকে, সো এখানে নগদ প্রাপ্তি জাবেদার সংজ্ঞা দেয়া আছে। যাবতীয় নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা তৈরি করা হয় তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। সহজ ভাষায় বললে, যে সকল লেনদেনের জাবেদা করলে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ডেবিট হয়, সেগুলো আমার কোথায় আসে ভাইয়া? নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসে। যে সকল লেনদেনের জাবেদা করলে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ডেবিট হয়, অন অ্যান্ড অনলি সেই সকল লেনদেনগুলো কোথায় আসে ভাইয়া? নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসে। শেষ। এর থেকে বড় এটার কোনো ব্যাখ্যা নেই। সো আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। ম্যাথে গেলে আমাদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে বোঝাটা এবং করাটা। সো আমি যদি জাবেদা করি, করিমার নিকট নগদে পণ্য বিক্রয় জাবেদা কি ভাইয়া? নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, এটা আমার কোথায় আসবে? নগদ প্রাপ্তির মধ্যে আসবে। রহমানের নিকটে ৮৫০০ টাকার পুনঃনিষ্পত্তিতে ৮৩০০ টাকা পাওয়া গেল। দেখি যারা জাবেদা বলো তো। আমি ৩০ তারিখেরটা করি। ২১ তারিখে জাবেদাটা বলো দেখি কে কে পারো। ভাড়া প্রাপ্তি জাবেদা কি? নগদান ডেবিট আর ভাড়া ক্রেডিট। ওকে, ২১ তারিখে জাবেদা দেখি কয়জন পারি? নগদ লেনদেন বাদে এই জাবেদায় আসবে না। নগদ আর ব্যাংক। রাশিদ, ব্যাংকের কথাটা মনে রাখো। ওকে, সো আমার এখানে জাবেদা কি হবে? ৮৫০০ টাকার পুনঃনিষ্পত্তিতে কত টাকা পাইছি ভাই? ৮৩০০ টাকা পাইছি। প্রথম কথা, কত টাকা পাইছি? জাবেদা ডেবিট নগদান ডেবিট কত টাকা ভাই? ৮৩০০ টাকা। এরপরে তাহলে বারটা দিছি কত? পুনঃনিষ্পত্তি বেসিক্যালি বারটা রিলেটেড জিনিসপত্র গুলো, বারটা ডেবিট, নগদান যেদিকে থাকবে বারটা ঠিক সেদিকে থাকবে, অলওয়েজ মনে রাখবা।
এই ধরনের লেনদেন নগদান যেদিকে থাকে বারটা ঠিক সেদিকেই থাকবে। যদি ডেবিট ক্রেডিট উল্টায় ফেলো তোমরা, তাহলে যাবেতে কি হবে, এখানে 200 টাকা হচ্ছে বারটা, আর এরপরে আমার দেনাদার কয় টাকা হবে, দেনাদার ক্রেডিট 8,500 টাকা। সো 8,500 টাকার মধ্যে বাট্টা পাইছি কয় টাকা ভাই, 200 টাকা। আর তাহলে বাট্টা পাওয়ার পর মানে বাট্টা দিছি কয় টাকা, 200 টাকা। আর তাহলে টাকা পাইছি কত ভাই, 8,300 টাকা। এই হচ্ছে এখানকার কাহিনী। সো দেনাদার ক্রেডিট, বাট্টা প্রদান ক্রেডিট, দেনাদার ক্রেডিট, বাট্টা প্রদান ডেবিট, নগদান ডেবিট। ইয়েস আরাফাত, ঠিক বলেছো। প্রদেয় হিসাব, আরে প্রদেয় হিসাব না ভাইয়া, প্রাপ্য প্রাপ্য প্রাপ্য। শাহজাদি, ওকে। সো আমাদের এই তিনটা জাবেদার মধ্যে এখানে নগদান ডেবিট আছে, এখানে নগদান ডেবিট আছে, এখানে নগদান ডেবিট আছে। তো আমার নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে কি হবে? সো প্রথম কথা, আমার নগদ প্রাপ্তি জাবেদার ছকটা দেখতে কিরকম হয়। তারিখ, ক্রেডিট হিসাব খাত, মানে জাবেদায় যে হিসাবটা ক্রেডিট হয়েছে ওই হিসাবের খাতটা এখন লিখতে হয়। তারপরে সূত্র, সূত্র কলমে সূত্রই থাকে, এটা আসলে অন্য কিছু না লিখতেও চলে এই জায়গাটায়, জাস্ট ফাঁকাই থাকে কলমটা। তারপরে এই 5টা কলাম না ফিক্সড, নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয়, দেনাদার, অন্যান্য, এই তিনটাকে কি করা হয়, ক্রেডিট করা হয়। এই 5টা কলাম এখানে কি ভাইয়া, একদম ফিক্সড। এবার যদি আমরা আসি আমাদের, ওরে পাওনাদার কেন বললো, আচ্ছা পাওনাদার বলে নিতে, এখানে হচ্ছে দেনাদার বলছি। রহমান টাকা পাইছি না, যার কাছে টাকা পাওয়া যায় তাকে বলা হয় দেনাদার, আর যাকে দিব তার নাম হয় পাওনাদার। ওকে। সো নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয়, দেনাদার, অন্যান্য ক্রেডিট, ছকটা আমার ফিক্সড। ছক যদি আমার ফিক্সড হয়, এরপর হচ্ছে আমার ম্যাথ করার পালা। ঠিক আছে, ছক আমার ফিক্সড, এবার আমার কি করার পালা ভাই, ম্যাথ করার পালা। দেখো প্রথম জাবেদে কি হয়েছে, নগদান ডেবিট, বিক্রয়, ক্রেডিট। তাহলে আমার ক্রেডিট হিসাব খাতকে বিক্রয়, তাহলে আমি এখানে হিসাবের নাম কি লিখলাম, বিক্রয় হিসাব। তারিখ তো তারিখে আসলে বোঝানোর কিছু নেই, উপরে থাকে সাল, তারপরে মাস, তারপরে দিন। ক্যান ইউ ইমাজিন, এটাও আমাদের এমসিকিউ তে জিজ্ঞাসা করে যে এখানে তারিখ লেখার সিকোয়েন্সটা কি, সবার আগে থেকে সাল, তারপরে থেকে কে মাস, তারপরে থেকে কে ভাই দিন। ক্রেডিট হিসাব খাতার মধ্যে দেখলাম বিক্রয় হিসাব, টাকা কোন কোন ঘরে বসবে, জাবেদা কি ছিল, নগদান আর বিক্রয়। এই নগদের ঘরে টাকা বসছে আর বিক্রয় ঘরে টাকা বসছে। ক্লাসের শুরুতে একজন জিজ্ঞাসা করছিল যে ভাইয়া জাবেদা কি লাগবে, আমি বলছিলাম অ্যাকাউন্টিং এর এ উচ্চারণ করতে হলে জাবেদা লাগবে, দিস ইজ ওয়াই জাবেদা লাগে। ওকে, পরেরটায় যদি আমি আসি, যে আমি টাকা পাইছি কত, নগদান 8,300, বাট্টা দিছি কত ভাই, 200, দেনাদার ক্রেডিট কত টাকা, 8,500 টাকা। সো এই যে আমার এইখানে ক্রেডিটের কার নাম লিখছি, দেনাদারের নাম। সো এই যে ক্রেডিট হিসাব খাতার মধ্যে কার নাম লিখছি, দেনাদারের নামটা লিখছি। নগদানের ঘরে কত টাকা লিখছি, 8,300, বাট্টার ঘরে কত টাকা লিখছি, 200, আর দেনাদারের ঘরে কত টাকা লিখছি, 8,500। শেষ। সো প্রথম কথা আমার বুঝতে হবে জাবেদাটা কি। জাবেদা বুঝার পরে ছকটা ফিক্সড, ছকটা 10 বার খাতা লিখে প্র্যাকটিস করে ফেলবো, যে তাহলে ছক নিয়ে জীবনে কনফিউশন হবে না, ছকটা দেখতে কেমন। এরপরে জাস্ট জাবেদা অনুযায়ী জায়গায় জায়গায় বসায় দিব, আর কোনো কাজ নাই। আর যে হিসাবের নাম পাবো না সেটাকে কার মধ্যে লিখবো, অন্যান্য হিসাব। মনে করো আমার জাবেদায় যে হিসাবের নাম আছে, নগদান আছে, নগদের ঘরে, নগদান বা ব্যাংক হিসাব পাইলে সেটা নগদের ঘরে, বাট্টা বললে বাট্টার ঘরে, বিক্রয় বললে বিক্রয়ের ঘরে, দেনাদার বললে দেনাদার ঘরে, আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু বললে সেটা কার ঘরে, অন্যান্য ঘরে লিখবো। ঠিক আছে, ওকে। এরপরে যেমন এখানে নগদান আর ভাড়া, সো ভাড়া নামে তো কোনো কিছু নাই, সো নগদান মানে আবার ক্রেডিটের মধ্যে প্রাপ্ত ভাড়া লিখলাম, এরপরে নগদের ঘরে এটা লিখলাম। কিন্তু ক্রেডিট দিকে যে ভাড়া হিসাব আছে ওই নামে কি কোনো হিসাব আছে, এখানে লাগছে বিক্রয়, দেনাদার। যেহেতু ভাড়া নামে অন্য কোনো হিসাব নাই, এটা টাকা কই লিখবো ভাইয়া, অন্যান্যর মধ্যে লিখে দিলাম। এরপরে এই ডেবিট দিকে যোগফল আর ক্রেডিট দিকের যোগফল যদি মিলে তাহলে বুঝবো আমার অঙ্ক হয়েছে। ইভেনচুয়ালি মিলতেই হবে, কারণ দুই সাইডে কি সমান অ্যামাউন্ট বসাইতে হবে। যদি মিলে তাহলে বুঝবো অঙ্ক হয়েছে, না মিললে অঙ্ক হয়নি। শেষ। ওকে। কিন্তু এত সোজা তো এইচএসসি দিবে না, তো এইচএসসি দেওয়ার জন্য একটা কঠিন জিনিস আমরা করি। তো অনেকগুলো তুমি যদি কোয়েশ্চেনের দিকে তাকাও, কোয়েশ্চেন নিচে এরকম করে বলে দেয়, তোমার ইজি করে দেয় যে কোন কোন হিসাব আছে, নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয়, দেনাদার, অন্যান্য ক্রেডিট, তোমাকে বলে দিছে। তোমার ছক মনে না থাকে, তুমি এটা দেখে দেখে ছক কি করতে পারবা ভাইয়া, আঁকতে পারবা। বাট এই লাইনে আসলে কোনো যৌক্তিকতা নাই, জাস্ট আমার ছকটাই বেসিক্যালি মেইন। সো আমরা ছকের মধ্যে যাব মেইনলি। সো এখানে হচ্ছে আমার ম্যাথ। সো ম্যাথে যাওয়ার আগে এইখানে আগে জাবেদা গুলা করতে হবে। সো জাবেদা গুলো একটা একটা করে করি, তারপর ম্যাথে যাই। এর প্রথমটা জাবেদা কি হবে, নগদান ডেবিট, বিক্রয়, ক্রেডিট। তারপরে জাবেদা কি হবে, আসিফের নিকটে প্রাপ্য এত টাকা, 2/3 নেট 30 শর্তে
63,700 টাকা চেকে পাওয়া গেল। জাবেদা কি হবে? প্রথম কথা চেক পাইছি, এই জন্য ব্যাংক ডেবিট। কত টাকা? 65,000 টাকার পুনঃনিষ্পত্তিতে কত টাকা পাইছি ভাই? 63,700 টাকা। তাহলে ব্যাংক ডেবিট কত টাকা ভাইয়া? 63,700। আচ্ছা, তাহলে বাট্টা কত টাকা? বাট্টা নগদ ব্যাংক যেদিকে, বাট্টা ঠিক সেদিকে হবে। বাট্টা ডেবিট কত টাকা? আমি যদি ভুল না হই, এখানে 300 আর ওদিকে 1000। সো 300 হলে 64,000। হ্যাঁ, বাট্টা হচ্ছে 1300 টাকা। আর দেনাদার ক্রেডিট কত টাকা ভাইয়া? 65,000 টাকা। দেখো তো ঠিক আছে নাকি? শামস, ক্লাসের স্লাইডটা কি ইম্পর্টেন্ট? আচ্ছা ঠিক আছে, ক্লাসের স্লাইডটা আমি যেটা করব, আমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আমি ক্লাস স্লাইডটা দিয়ে দিব। খুশি? ওকে শামস। আচ্ছা মানিক, প্রবলেম আসলে কোনো প্রবলেম নাই। তুমি যখন তুমি আজকে কিনো, 2 মাস পরে কিনো, আমার তখন আসলে কোনো প্রবলেম নাই। তার কারণ তুমি আজকে কিনলে আমি কালকে যা পড়াবো, তুমি কাল 1 মাস পরে কিনলে আমি কালকে সেম জিনিসই পড়াবো। কারণ হচ্ছে আমাদের পেইড ব্যাচে অলরেডি প্রায় 1000 জন মানুষের মতো এনরোলড, ঠিক আছে? সো 1000 জন মানুষ অলরেডি যেখানে ভর্তি হয়ে গেছে, তাহলে আমাদের তো কোর্সে আল্লাহর মতো আর কোনো সমস্যা নাই। সো ক্লাসের মতো চলতেই থাকবে। এখন প্রবলেম যেটা হতে পারে তোমার জন্য, তুমি যদি পরে জয়েন করো, একটাই প্রবলেম হতে পারে। সেই প্রবলেমটা হচ্ছে যে ভাইয়া একটু পরে জয়েন যখন করতেছি, প্রিভিয়াস যে চ্যাপ্টার গুলো ক্লাস হয়ে গেছে আমরা তো অলরেডি করে ফেলছি। যদি তোমার এরকম হয় ওই চ্যাপ্টার তুমি অলরেডি বাসায় পড়ে ফেলতেছো, তাহলে আর কোনোই চাপ নাই। কিন্তু যদি এমন হয় যে ওই চ্যাপ্টারগুলো তুমি আগে কখনো পড়ো নাই, তাহলে তোমার ইনিশিয়াল ওই কোপ আপ করতে টাইম লাগবে। এটাই হচ্ছে প্রবলেম, তাছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নাই। আর কোর্সের ফিটা কিন্তু আহামরি বেশি না। তুমি যে একদম সত্যি কথা বলি, তুমি অ্যাকাউন্টিং যে কোনো জায়গায় অফলাইনে পড়তে গেলে তোমার কাছে মাসে নিম্নে নিম্নে একদম যদি একদমই কম নেয় 500 টাকা নেবে। 500 টাকাতে তোমার মাসে 500 হলে 4 মাসে কয় টাকা নিবে ভাইয়া? 4 মাসে প্রায় 2000 টাকা নিবে আমাদের অনলাইন ব্যাচে। এবং 4 মাসে তোমার কিন্তু পুরো বই শেষ করা ইম্পসিবল, অসম্ভব। এটা অ্যাকাউন্টিং এ পসিবল না। আমরা অনলাইন ব্যাচে আমাদের ফি আফটার ডিসকাউন্ট অ্যাকাউন্টিং এর কোর্সে 2000 টাকা, ঠিক আছে? এই 2000 টাকা পড়াবো কয় মাস? অ্যারাউন্ড 10 মাস। সব ঈদের বন্ধ হিসাব করে 10 মাস পড়াবো। 10 মাসে প্রায় 100টার বেশি ক্লাস আছে। 100টার বেশি ক্লাসে অ্যাকাউন্টিং ক্লাস হবে, অ্যাকাউন্টিং সেকেন্ড দুইটা কভার করতেছি। সো দেরিতে জয়েন করলে আমার কিন্তু কোনো প্রবলেম। তুমি আজকে জয়েন করো, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে জয়েন করো, আমার কোনো সমস্যা নেই। তুমি জয়েন করলে কোর্সের ক্লাস দেখতে পাবা। বাট দ্য কোয়েশ্চেন ইজ, যত দেরিতে জয়েন করবা এনশিওর কইরো যে তুমি তোমার চ্যাপ্টার গুলো কভার হয়ে আসতেছে। যদি তুমি একদম পড়াশোনা না করে জয়েন করবা তখন তখন ডিফিকাল্ট হবে। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস থাকবে, তখন তোমার কাজ হবে জয়েন করে রেকর্ডেড ক্লাসগুলো সবগুলো দেখে ফেলা। বাট ওই তো একটু ডিফিকাল্ট হবে এটি। আসি 9 তারিখে মালিক কর্তৃক বানান ভুল, অতিরিক্ত মূলধন বিনিয়োগ। জাবেদা কি হবে ভাইয়া? জাবেদা হচ্ছে 9, আমি যদি জুলাই 9 তারিখে আসি, মূলধন অতিরিক্ত মূলধন বিনিয়োগ করছে, তো জাবেদা হবে নগদান ডেবিট মূলধন ক্রেডিট। নগদান ডেবিট আর এটার জন্য কি হবে ভাইয়া? মূলধন ক্রেডিট। জুলাই 20 তারিখ নগদে বিক্রয় কত টাকা? এত টাকা। জাবেদা কি? নগদান ডেবিট, বিক্রয় কি হবে? ক্রেডিট হবে। এরপর রহিমান কোঙের নিকট থেকে ৭৫,০০০ টাকা পাওনা নিষ্পত্তিতে ৭২,৭৫০ টাকা পাওয়া গেল। সেম এটার মতো জাবেদা হচ্ছে, এখানে জাস্ট ডিফারেন্স ব্যাংকের জায়গায় কি হবে? নগদ হবে, নগদান, বাট্টা, আরটা কি হবে ভাইয়া? দেনাদার। ঠিক আছে, দেনাদার ক্রেডিট। সো এই কয়টা আমাকে বসাই। নগদে পণ্য বিক্রয়, ক্রেডিট হিসাব খাতার মধ্যে বিক্রয়, নগদ কয় টাকা পাইছে? ৫৮,০০০ টাকা। বিক্রয় কয় টাকা লিখছে? ৫৮,০০০ টাকা। জাস্ট জাবেদা অনুযায়ী আমি বসাই দিলাম কোন ঘরে কি বসবে। ঠিক আছে? ওকে, এরপরে 5 তারিখেরটা আসি। আসিফের নিকট থেকে চেক পাইছি, সো চেক পাওয়াটাকেও নগদ প্রাপ্তির মধ্যে নগদের ঘরে লেখা হয়। ঠিক আছে? বাট্টা দিছি কয় টাকা? 1300 টাকা। সো চেক পাইছি কয় টাকা? 63,700 টাকা। সো এই যে আসিফের কাছ থেকে পাইছি, নগদের ঘরে ব্যাংকের টাকাটা নগদের ঘরে লেখা হয় 63,700। বাট্টার ঘরে কয় টাকা ভাই? 1300 টাকা। আর প্রাপ্য হিসেবের ঘরে কয় টাকা লিখছি ভাইয়া? 65,000 টাকা। জাস্ট ছকের মধ্যে বসানো আছে। জাবেদা পারি, জাবেদার আউটপুটটা ছকের মধ্যে জায়গায় জায়গায় বসাই দিব। আর কোনো কিন্তু কাজ নাই। এরপরে মূলধন আনছে কয় টাকা? 50,000 টাকা।
এই নগদের ঘরে মূলধন নামে যেহেতু আমার কোনো ঘর নাই, ওটা কার ঘরে বসাইলাম ভাইয়া? অন্যান্য ঘরে বসাই দিলাম। ওকে, ওকে। সো জুলাইয়ের 10 তারিখ, জুলাইয়ের 10 তারিখে আমার বিক্রয় করছি কত টাকা ভাইয়া? 1,25,000 টাকা। সো এই যে নগদের ঘরে 1,25,000 আর বিক্রয় ঘরে কত? 1,25,190। দেন 12 নম্বর, রহিমের কাছ থেকে টাকা পাইছি কত? 72,750। বাট্টা দিছি কত ভাইয়া? 2,250। আর প্রাপ্যর ঘরে কত টাকা ভাইয়া? 75,000 টাকা। এরপরে 15 তারিখের গুলা তোমরা বলো, 15 তারিখের সবগুলা জাবেদা বলো। হ্যাঁ, জুলাইয়ের 22 তারিখ তোমরা এগুলো পারবা। আমাকে বলো জুলাইয়ের 22 তারিখে বাট্টা কত টাকা? এত টাকা বিক্রয়, এত টাকা, হ্যাঁ এখানে বাট্টা কত দেখি। কতজন কি শিখলা? একটু আগে শিখাইছি। জুলাইয়ের 22 তারিখে বাট্টার পরিমাণ কত টাকা? ওকে, নাজমুন নাহার কে কোন কলেজ থেকে জানা কি খুবই ইম্পর্টেন্ট? যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে আগে আমার এই প্রশ্নের উত্তর দাও। জুলাইয়ের 22 তারিখে বাট্টার পরিমাণ কত? একটু আগে ক্যালকুলেশনটা শিখাইছি, দেখি কয়জন পারো। ওকে, আমি চারটা অপশন দিচ্ছি, দেখি কারটা হয়। এ, বি, সি, ডি। এতে হচ্ছে 1500, বিতে হচ্ছে 1300, সিতে হচ্ছে 1200, ডিতে হচ্ছে 1800। ওকে, দেখি কারটা হয়। আবার একটা কুইজ যাচ্ছে তোমাদেরকে। চারটা অপশন এ বি সি ডি, এই যে এই লেনদেনটা, এইখানে বাট্টার পরিমাণ কত হবে? একটু আগে শিখাইছি। যে পারবে তাকে একটা ট্রিট দেওয়া উচিত আমার মনে হয়। শিফা, আবার বলা যাবে? কোয়েশ্চেনটা বলতেছি, এখন তোমাকে অ্যান্সার বলবো না, অ্যান্সারটা পরে বলবো। জুলাইয়ের 22 তারিখে আমাকে কোয়েশ্চেন হচ্ছে মিল্টন কোম্পানির নিকট থেকে 13 তারিখে 2/10 নিট 30 শর্তে ধারে বিক্রয়ের টাকা বাট্টা বাদে, কি বলছে? বাট্টা বাদে এত টাকা পাওয়া গেছে। আচ্ছা, তো আমার নগদ প্রাপ্তি, নগদ প্রদানের মধ্যে তো বাট্টার টাকা বসাইতে হয়। তো আমাকে বলছে বাট্টার অ্যামাউন্টটা কত সেটা বের করতে হবে। তাহলে আমাকে এখানে দেখে বলো বাট্টার অ্যামাউন্ট কত হবে। না পারলেও দিয়ে দেন, আরে আরাফাতের শখ কত, না পারলেও দিয়ে দেন। তাহলে তুমিও কোর্সটা কিনে ফেলো, তাহলে আমিও বলি। দেখতে পাচ্ছি সি বেশি মানুষ অ্যান্সার করতেছে, ডিও আগায় আছে যুদ্ধে। ডি অ্যান্সার করছে প্রায় 32%, সি অ্যান্সার করছে প্রায় 60%। ওকে, আলটিমেট আমাদের উইনার কে? আমাদের উইনার দেখতে পাচ্ছি সি কেই। সি অ্যান্সার করছে 16 জন, ডি অ্যান্সার করছে 18 জন, বি 2 জন, আর এ হচ্ছে 1 জন। ওকে, আসি। দেখেন স্যার, কাহিনী হইতেছে, আগে আমি উপরের এখানে পড়ার কিছু নেই। অগ্রিম বিক্রয় বাবদ এত টাকা পাওয়া গেল, যাবে দেখি নগদান ডেবিট, অগ্রিম বিক্রয় ক্রেডিট, ঠিক আছে। এরপরে নগদে বিক্রয়, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, ইজি বিজি, ফু দিলে অঙ্ক শেষ হয়ে যায়। কিন্তু 22 নাম্বারটা টুইস্ট আছে, 29 আর 21 কিন্তু সহজ। 22 নাম্বারটায় বলছে মিল্টন কোম্পানির নিকট থেকে 13 তারিখে 2/10 নিট শর্তে। আচ্ছা, এটার মানে কি ভাইয়া? 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বার্তা পাবে, ঠিক আছে। 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে কি হবে ভাইয়া? 2% বার্তা পাবে। দেখো, 13 তারিখে একটা শর্তে কিনছে, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে কি হবে ভাইয়া? 2% বার্তা পাবে। 13 তারিখ থেকে 10 দিন হিসাব করলে কত হয়? 13 সাথে 10 যোগ করে দাও, 13 আর 10 যোগ করলে হয় কত? 23। 23 তারিখের মধ্যে টাকা পরিশোধ করলে কয় পার্সেন্ট বার্তা পাবে ভাইয়া? 2% বার্তা পাওয়ার কথা, ঠিক আছে। ও টাকাটা পরিশোধ করছে কবে ভাইয়া? 22 তারিখে। দ্যাট মিনস ও 2% বার্তা পাইছে। আচ্ছা, আমাকে বলছে ধারে বিক্রয়ের টাকা বার্তা বাদে, একটু আগে পড়েছিলাম না, বার্তা বাদে যদি কোনো টাকার পরিমাণ দেয়া থাকে তাহলে
আমার এইখানে যে 58,800 টাকার মান দেয়া আছে, এই 58,800 কত টাকা, 58,800 টাকার মান দেয়া আছে, এটা তাহলে কত ভাগের মান? আমি নিচের এটা মুছে দিই, দাঁড়াও। এখানে যে 58,800 টাকার মান দেয়া আছে, এটা তাহলে আমার কত ভাগের মান? 2% বারটা বাদ দিয়ে পাইছি না? এই যে টাকার অ্যামাউন্টটা, এই টাকার অ্যামাউন্টটা কত পার্সেন্ট বাদ দেওয়ার পরে পাইছে? 2% বারটা বাদ দেওয়ার পরে এই টাকার অ্যামাউন্টটা পাইছে। দ্যাট মিনস আমার টোটাল পার্সেন্টেজ কত? টোটাল হচ্ছে কোনো কিছু হচ্ছে 100%, এখানে হচ্ছে 2% বাদটা বাদ, দ্যাট মিনস 2 বাদ দিয়ে কত হয়? 98। তাহলে এই যে টাকার মানটা দেয়া আছে, এটা তাহলে কত ভাগের মান? 98 ভাগের মান। এই জন্য 58,800 কে আমার ভাগ করলাম কত দিয়ে? 98 দিয়ে। আর বারটার পরে বের করার জন্য গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। ঠিক আছে, তাহলে ভাগ 98 গুণ 2 করলে কত হয় ভাইয়া? 1200 টাকা হয়। এই হচ্ছে এখানকার বাট্টার পরিমাণ। আমি কেন 98 দিয়ে ভাগ করলাম? তার কারণ আমাকে বলছে 2% বাট্টা বাদ দিয়ে কত টাকা পাইছি? 58,800। তাহলে আমার ওই 2% এর মান বের করতে হবে। মানে আমার টেকনিক্যালি এখানে 2% এর টাকার মান কত সেটা বের করতে হবে। তাহলে আমাকে এখানে যে মানটা দেয় সেটা কত ভাগের মান? 98 ভাগের মান। মানে আমার টোটাল পার্সেন্ট হচ্ছে 100%। 100% থেকে 2% বাদ দিয়ে কত পার্সেন্টের মান দেয়া আছে? 98% এর মান দেয়া আছে। আমরা এই জন্য এইটাকে 98 দিয়ে ভাগ করলাম, আর 98 দিয়ে ভাগ করলে 1 ভাগের মান পাবো, মানে 1% এর মান পাবো। ওইটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমি কার মান পাইলাম ভাইয়া? এই বাট্টার মানটা পেয়ে গেলাম। আমার এখানে বাট্টা কত ভাইয়া? 1200 টাকা। যদি আমি এটা জাবেদা করি, জাবেদা কি হবে? নগদান ডেবিট কত টাকা? 58,800 টাকা। তারপরে বাট্টা ডেবিট কত টাকা? 1200 টাকা। আর পাওয়া গেল, দ্যাট মিনস হচ্ছে দেনাদার ক্রেডিট কত টাকা ভাইয়া? 60,000 টাকা। ওকে, 65 হয়ে গেছে, 5 এর মতো লাগতেছে, বাট 5 না, ওটা 60,000 টাকাই। ঠিক আছে, ওকে। ডান ভাইয়া, বুঝছি। ইজি গেম আরাফাত, আরে সেরা। অঙ্কুর পল না, এত কঠিন না ব্যাপারটা। আমাদের এখানে কি করছি, জাস্ট যেহেতু 98 ভাগের মান দেওয়া, সেই জন্য এটাকে 98 দিয়ে ভাগ করলাম, 98 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ করে আমি বাট্টার মানটা পেয়ে গেছি। তাহলে যাবে এইটা টাকা, টাকা তাহলে কিভাবে বসছে দেখো। অন্যগুলা পারবো, জাস্ট আমরা 22 তারিখেরটা দেখি। মিল্টন ক্রেডিট হিসাব খাত, নগদের ঘরে কত? 58,800। বাট্টার ঘরে কত টাকা? 1200 টাকা। আর প্রাপ্যর ঘরে কত টাকা ভাই? 60,000 টাকা। শেষ, অঙ্ক ফিনিশ। ওকে, যদি আমাদের এটা হয়ে যায়, তারপরে আমরা এর পরের অঙ্কটা দেখি, নগদ প্রদান। সো নগদ প্রদান হচ্ছে যে সকল জাবেদা করলে নগদান হিসাব আর ব্যাংক হিসাব ক্রেডিট হয়, সেটা কোথায় আসে ভাইয়া? নগদ প্রদান জাবেদার মধ্যে আসে। ওকে, সো নগদ প্রদানের এক্সাম্পল গুলো দেখি। এখন আসি 2% বাট্টায় নগদে পণ্য ক্রয়, জাবেদা কি হবে? এখানেও 2% বাট্টা বলা আছে, এখানেও 2% বাট্টা বলা আছে, বাট এই পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেয় সেটাকে আমরা কি বলি? কারবারি বাট্টা বলি। আর দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিশোধ, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা দেয় সেটাকে আমরা কি বলি? নগদ বাট্টা বলি। জুলাই 3 তারিখের বাট্টা কারবারি বাট্টা, জুলাই 15 তারিখের বাট্টা কি ভাইয়া? নগদ বাট্টা। ঠিক আছে, যদি তাই হয়ে থাকে তাহলে এটা জাবেদা কি হবে? আগে ওকে, 2% বাট্টা সেভাবে কমকে পরিশোধ 5,880 টাকা। ওকে, সমস্যা নাই। তোমাকে একটা কুইজ দিব না এট দিস পয়েন্ট? আর কুইজ দিব না নাকি দিব? আচ্ছা, পরে দেওয়া যাইতে পারে। মমি কোম্পানিকে পরিশোধ, এই একটা অঙ্ক করলেই তোমাদের হবে। তোমাদের আপাতত হ্যাঁ একটা করে এইচডব্লিউ দিয়ে দেবো আরেকটা। ওকে, সো আপাতত 2% বাট্টায় নগদে পণ্য ক্রয় কত টাকা? 3,000 টাকা। এখানে বাট্টার পরিমাণ কত? 3,000 টাকা 2% বলে কত হবে? 3,000 টাকার 1% 300 টাকা, 2% 600 টাকা। জাবেদা কি হবে? ক্রয় ডেবিট নগদান ক্রেডিট কত টাকা হবে? 2,400। আমি ভুল করলে আমাকে একটু ঠিক করে দিও। ওকে, এরপর 2% বাট্টায় পরিশোধ করছি এত টাকা, 2% বাট্টা পাইছি, পরিশোধ করছি এত টাকা। তাহলে ফার্স্ট কাকে পরিশোধ করছি? আমরা পাওনাদারকে পরিশোধ করি, পাওনাদার প্রতি হিসাব। সো পাওনাদার ডেবিট, তারপরে নগদান ক্রেডিট, বাট্টা ক্রেডিট। ঠিক আছে, আমার এখানে বাট্টার পরিমাণ কত হবে? কমার্সের জন্য কি ক্যালকুলেটর কিনতে হবে? আচ্ছা, মানে অনেকে বলে যে কমার্সের জন্য ক্যালকুলেটর কেনাটা হচ্ছে যে মানে অন্য ক্যালকুলেটর কেনাটা ইজিয়ার, বাট আমি বলবো এই ক্যালকুলেটরটা কিনতে। মানে এই ক্যালকুলেটর কিন্তু বলতে হচ্ছে ক্যাসিওর 991EX, এটা কিনলেই হচ্ছে। 9 মানে FX 991EX, মানে দেখতে এরকম, এটা কিনলে হচ্ছে। তার কারণটা কি? এটা কিনলে সুবিধা দুইটা। তোমার যদি ফাইন্যান্স থাকে, ফাইন্যান্সের ম্যাথ তুমি ইজিলি এটার মধ্যে করতে পারবা।
এখন অনেকে বলে যে ভাই বড় ওই যে দোকানে গেলে মানে মুদি দোকানে গেলে যে ক্যালকুলেটর বড় একটা স্ক্রিন অনেকগুলো বড় বড় সংখ্যা হিসাব করতে ইজি হয় না, এখানে ঝামেলা হচ্ছে ওইটাতে তুমি যদি অ্যাকাউন্টিং এর হিসাব নিকাশি করতে পারবা কিন্তু ফাইন্যান্সের ক্যালকুলেশন করতে পারবা না, আইসিডি এর ক্যালকুলেশন করতে পারবা না। আর তুমি যদি এরকম একটা ক্যালকুলেটর নাও যে ক্যাসিও 9 ইএক্স এরকম এই এই ক্যালকুলেটর গুলো নাও, মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর একদম বাংলা ভাষায় বললে একটু ভালো দেখে, তাহলে যেটা হবে তুমি একই সাথে এই ক্যালকুলেটরটা দিয়ে তুমি অ্যাকাউন্টিং এর ম্যাথ করতে পারবা, ফাইন্যান্সের ম্যাথ করতে পারবা, ইভেন আইসিটির ক্যালকুলেশন গুলো ইজিলি করতে পারবা। আইসিটি কিন্তু বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, হেক্সাডেসিমালের যোগ, হেক্সাডেসিমালের বিয়োগ, 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক এগুলোও কিন্তু ভাইয়া ক্যালকুলেটর দিয়ে করা যায়। ঠিক আছে, সো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো কিন্তু ভাইয়া এই সাইন্টিফিক ক্যালকুলেটর যোগ বিয়োগ করা যায়। সো এটা থাকলে তোমার ওইখানে সুবিধা হবে। সো এই ধরনের একটা ক্যালকুলেটর কিনে নে, তাহলে ইজিয়ার হবে। ওকে, 15 তারিখে টাকার পরিমাণ কত হবে? 60 হবে না? 2940। কি যে বলতেছে! কোয়েশ্চেনটা হবে 2% বারটা বাদ দিয়ে শেফান কোংকে পরিশোধ কত টাকা ভাই? 58,0880। যদি 2% বারটা বাদ দিয়ে ওকে আমি পরিশোধ করি এত টাকা, তাহলে আমার এই 5880 কে ভাগ করতে হবে কত দিয়ে? 98 দিয়ে। আর গুণ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। ওকে, তাহলে আমাকে এখানে আমি তোমাকে ক্যালকুলেশন বলে দিছি, এবার বলো। হ্যাঁ আফরিন ঠিক আছে, আর কোনো কিছু করতে হবে না। ওকে, সো 15 তারিখের বার্তার ক্যালকুলেশনটা বলো। ক্যাসিওর ক্যালকুলেশন পরে করব আমরা। 2% বার্তা বাদ দিয়ে শেফান কোংকে কত টাকা পরিশোধ করছি? 58,800 টাকা। তাহলে আমার এইখানে বার্তার মান কত হবে? ওকে, কেউ পারতেছি না বার্তার মান কত হবে? 120 বলছে একজন। ইয়েস, লেটস সি কত হয় বার্তার মান। বার্তার মান হবে 120। তাহলে নগদের কত টাকা দিছি? 58,800। যোগ করলে কত হয়? পাওনাদার 6,000। ঠিক আছে, ওকে। দেন পরিমাণ কোনকে 5,000 টাকার পূর্ণনিষ্পত্তি এত টাকা প্রদান, এটা ইজি। সো আমার এখানে যাবে কি হবে? প্রদান করছি যেহেতু, নগদান ক্রেডিট, বার্তা ক্রেডিট, পূর্ণনিষ্পত্তি কত? 100 টাকা, বার্তা হচ্ছে 100 টাকা, নগদান হচ্ছে 4,900 টাকা। আর কাকে দিছি ভাই? পরিমাণ কম, বেসিক্যালি পাওনাদারকে। সো পাওনাদার কত টাকা? পাওনাদার ডেবিট হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, ওকে। মমি কোম্পানিকে পরিশোধ 4,000 টাকা, জাবেদা হচ্ছে নগদান ক্রেডিট 4,000 টাকা, পাওনাদার কত টাকা ভাইয়া? 4,000। আর নগদান কত টাকা ভাইয়া? 4,000। শেষ। ওকে, এবার আমি আমার ম্যাথে যাই। ক্রয় হিসাব ফার্স্ট সেটটা কত টাকা? প্রথমটা কি? ও 2% বার্তা। আই হাই, আমি তো মনে হয় ক্যালকুলেশন একদম গাছে উঠে ফেলছি। ওকে, দেখি। সো 3,000 টাকা এটা হচ্ছে ওভার কনফিডেন্সের ইফেক্ট। ওভার কনফিডেন্স অনেক সময় মুখে মুখে ক্যালকুলেশন করতে গেলে এরকম ভুল হয়ে যায়। সো এইটাই তোমরা এতক্ষণ বলছিল যে 2900 সামথিং। ওকে ভাই, এতক্ষণ ধরে দেখে নে। 3,000 টাকা 2%, 3,000 টাকার 1%, দুইটা শূন্য কম। আমি না 10%, 20% হিসাব করতেছি, 20% হিসাব করছি। 3,000 টাকার 1% কয়টা ভাই? দুইটা শূন্য কম, দ্যাট মিন্স 30 টাকা। আর তাহলে 2% কয় টাকা হবে? 60 টাকা হবে। তাহলে এইখানে বারটা হচ্ছে 60 টাকা। 3,000 টাকা থেকে 60 টাকা বাদ দিলে কত হয়? 2940 টাকা। আর ভাই এতক্ষণ বেসিক্যালি 2%এর জায়গায় 20% হিসাব করতেছিল। এই জন্য হইতেছে
দুইটা জিনিস, যে অ্যাকাউন্টিং এ ক্যালকুলেটর ইউজ করা একটা ম্যান্ডেটরি জিনিস, যে কেন করতে হয়, কিসের জন্য করতে হয়। আর যদি ক্যালকুলেটর ইউজ আমরা না করি, তাহলে অ্যাটলিস্ট শিওর থাকতে হবে আমি যেটা করতেছি সেটার জন্য ঠিক হয়। সো তোমরা বাসায় অঙ্ক করবা ক্যালকুলেটর ছাড়া, তাহলে একটু সুবিধা হবে অ্যাকাউন্টিং এর ক্যালকুলেশন গুলা। তাহলে ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন টেস্ট হবে, তখন ক্যালকুলেটর ছাড়া ইজিলি করতে পারবা। বাট ক্যালকুলেটর ছাড়া করলে এরকম ভুল হইতে পারে, আমার মনে হয় একটু আগে যে ভুলটা করছি। আচ্ছা, বাট পরীক্ষার হলে 1+1=2 এটাও ক্যালকুলেটর ইয়া করে করবা, কারণ পরীক্ষার হলে রিস্ক লেনে কা নেই। ওকে, আসি। সো পণ্য ক্রয় নগদান। সো ক্রয়ের ঘরে কত, 2940, আর নগদের ঘরে কত টাকা থাকে, 2940 টাকা। এরপরে শেফা এন্ড কোং পাওনাদার ঘরে কত টাকা, 6000 টাকা, বা বাট্টার ঘরে কত টাকা, 120 টাকা, আর নগদের ঘরে কত টাকা, 58,800 টাকা। এরপরে করিম এন্ড কোং এর ঘরে পাওনাদার ঘরে 5000, বাট্টার ঘরে 100, নগদের ঘরে কত টাকা, 4900 টাকা। আর এরপরে মমি এন্ড কোং এর ঘরে পাওনাদার ঘরে কত টাকা, 4000 টাকা, আর নগদের ঘরে কত টাকা ভাই, 4000 টাকা। যোগ বিয়োগ করে দুই সাইড মিলছে, আমার অঙ্ক হইছে। টুইস্ট ছিল কার ঘরে, এই শেফা এন্ড কোং এর ঘরে টুইস্টটা ছিল। বাটটা বাদ দিয়ে কত টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে। ইয়েস, ইফাত 2040 বলছিলাম এরকম। আমার জাস্ট মনে পড়তেছে, আম্মু যখন এরকম একটা গ্যাঞ্জাম হয়, তখন আম্মু বলে তোরে বলছিলাম এটা করতে না, তোরে বলছিলাম আজকে বাসায় বেড়ে যাইস না। হইছে তো, ভালো হইছে, দেখা পাইছিস, খুব ভালো হইছে। সেইরকম হইতে তোমরা আমার কমেন্টে বলতেছো যে আচ্ছা না ভাই বলছিলাম, শুনেন নাই তো, এখন দেখেন বুঝেন কেমন লাগে। ওকে, রিস্ক দেনে কা নেই, রিস্ক লেনে কা নেই। ওকে, আসি। সো এরপর উদাহরণ তোমাদের একটা বড় সড়ো অঙ্ক করতে দিছি, এটা তোমার আপনাদের এইচডব্লিউ দিয়ে রাখি। ইয়েস, এইচডব্লিউটা করে কই জমা দিবা, এই অঙ্কটা এইচডব্লিউ ছবিটা তুলে রাখো, বা আমি ছবিটা দিয়ে দিব যে এই অঙ্কটা কোথায় পোস্ট করবা। আমাদের ফ্রি গ্রুপ হইলো কি শিখলা দেখতে চাই, যে কি শিখলা, কতটুকু শিখলা, গ্রুপে এইচডব্লিউটা জমা দিয়ে দিও। অ্যানসারটা যদিও দেওয়া আছে, বাট অ্যানসারটা পরে দিব, স্লাইডটা পরে দিব, আগে থেকে তোমরা কয়জন শিখছো আর কতটুকু করতে পারো। ঠিক আছে, ওকে। আপাতত তাহলে আজকে ক্লাসটা এখানেই সমাপ্ত করতে পারি। বাট কোনটি নগদ প্রাপ্তি যাবে বহির্ভূত থাকে। ওকে, দেখি একটা কুইজ তো আমাদের দেওয়া উচিত, এখন দেখি কয়জন পারি। ওকে, আমাদের খুব মজার মজার কুইজ আছে এখন, মজার মজার কুইজ গুলো দেখি কয়জন পারি। সো আমাদের এ বি সি ডি দেখি কার র্যাঙ্ক ঠিক হয়। সো নগদ প্রাপ্তি চাহিদা বহির্ভূত থাকে কোনটা, দেখা যাক। ওকে, অ্যান্সার হচ্ছে কোনটা, দেখি কয়জন পারো। কুইজ দেন, সাইকা বলছে। আচ্ছা ঠিক আছে আপু, কুইজ দিলাম, তুমি যেহেতু বলছো। এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, আমি লিখে দিচ্ছি এইচএসসি 27 স্টার স্টুডেন্টস। বা এখানে একটা লিংক দেয়া আছে উপরে, দেখো ওই কোর্সের লিংকে ক্লিক করলেও ফ্রি গ্রুপের লিংকে তোমাকে নিয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছি এক নাম্বারটা ইয়েস, দেনাদার থেকে প্রাপ্তি, নগদে বিক্রয়, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা কোথায় আসে, নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসে। বাট নগদে ক্রয় এটা কোথায় আসে ভাইয়া, নগদ প্রদান জাবেদার মধ্যে আসে। নগদে ক্রয় কিন্তু ক্রয় জাবেদার মধ্যেও আসে না, নগদে ক্রয় কোথায় আসে ভাইয়া, নগদ প্রদান জাবেদার মধ্যে আসে। ওকে, এরপরে ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লেখা হয় একটু আগে পড়েছি, ধারে ক্রয় ক্রয় জাবেদার মধ্যে লেখা হয়। এরপর হচ্ছে টু-বাইটের নির্ধারিত কি বুঝে একটু আগে পড়াইছি, যে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বার্তা পাবো, আর 30 দিনের মধ্যে কি করতে হবে, অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বার্তা পায়। আর এরপরে তোমরা এতক্ষণ যারা ক্লাস করছো, তোমাদের জন্য একটা বিজ্ঞাপন তো অবশ্যই দিতে হয়, বিকজ বিজ্ঞাপনই বিজ্ঞাপন। আর বিজ্ঞাপনে যাবে কি ভাইয়া, বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। ওকে, আসি। সো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, আমাদের এইচএসসি 27 অ্যাকাউন্টিং একটা অনলাইন ব্যাচ আমরা স্টার্ট করছি, যে অনলাইন ব্যাচে আমরা আগামী 10 মাসের মধ্যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ফুল সিলেবাস ইনশাআল্লাহ কভার করব। তোমার যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো। কোর্সের দাম 3000 টাকা, বা 9HSC27 এই প্রোমো কোডটা ইউজ করে তুমি আমাদের কোর্সটা 2000 টাকায় কিনতে পারো। তোমাকে একটু পরে দেখাচ্ছি যাতে কিভাবে কি কিনতে হয়। এরপরে যদি তোমার মনে হয় তোমার যদি ফাইন্যান্সও থাকে, তাহলে তুমি অ্যাকাউন্টিং প্লাস ফাইন্যান্স একটা বান্ডেল কোর্স আছে, দুইটা আলাদা আলাদা কিনলে 4000 টাকা লাগবে, মানে যদি ডিসকাউন্টের পরেও কিনো, ডিসকাউন্টের পরে দুইটা আলাদা আলাদা কিনলে 4000 টাকা লাগবে। বাট যদি দুইটা একসাথে বান্ডেল হিসেবে কিনো, সেক্ষেত্রে তুমি 3500 টাকায় কিনতে পারবা। সেক্ষেত্রে প্রোমো কোড হচ্ছে জাবেদা 27, একটু ফ্যান্সি প্রোমো কোড জাবেদা 27। আসি, আর যারা তখন ক্লাসটা করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিস করতে চাই, সে করার কাজটা হচ্ছে, দাঁড়াও স্লাইডটা রেখে দিলাম,
তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যে দেখাই যে আমাদের ওয়েবসাইটে দেখতে কি রকম। আমরা মনে করি যদি টেনমিন স্কুলের ওয়েবসাইটে যাই, টেনমিন স্কুল, এই যে টেনমিন স্কুল কোম্পানি, ফার্স্টে আসবে এই ওয়েবসাইটটা। এখানে ওয়েবসাইটে গেলে তুমি যদি যাও এইখানটায় সার্চ করতে পারো এই মানে অ্যাকাউন্টিং, তারও ACCOUN, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং না, দরকার নাই, এই যে এইচএসসি সাথে ফাইন্যান্স অ্যাকাউন্টিং এটা। অথবা এই জায়গায় যে আরেকটা কাজ করতে পারো, তুমি এই জায়গায় যা লিখবা হচ্ছে এইচএসসি 27, এইচএসসি 27, এইচএসসি 27 লেখার পর এইচএসসি 27 লেখা এন্টার একটা ক্লিক করবা। এইচএসসি যতগুলো কোর্স আছে সবগুলো তুমি এই জায়গাটা দেখতে পারবা। একটু নিচে স্ক্রল করলে এই যে আমাদের প্রিয় অ্যাকাউন্টিং সাবজেক্ট, ক্লিক করলাম। অ্যাকাউন্টিং সাবজেক্ট ক্লিক করার পর এই যে আমি মাথা ধরে দাঁড়াইছি ভাইয়া অঙ্ক শেষ, এরপরে কি করব? জাস্ট এখানে আসার পর দাম দেখাচ্ছে কত, 3000 টাকা। কোর্সটা কিনে ক্লিক করবা। কোর্সটা কিনে ক্লিক করার পর এই জায়গায় আসবা, এসে প্রোমো কোড যোগ করুন এই বাটনটা ক্লিক করবা। এই জায়গায় লিখবা MAHIN, আমার নাম নাহিন, তারপর হচ্ছে তোমাদের এইচএসসি ব্যাচ এইচএসসি 27 লিখবা। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবা। ডিসকাউন্ট এই 1000 টাকাতে তোমরা কাচ্চি খাই ফেলো, ঠিক আছে? তোমার বলছিলাম না কাচ্চি খাবো, আরাফাত কাচ্চি খাই নিও, ঠিক আছে? তো এই হচ্ছে ডিসকাউন্ট। চাইলে কোর্সটা কিনতে পারো, তোমাদের এই কোর্সের পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে, ওখান থেকে কোর্সটা কিনতে পারো। আর কোর্স কিনো বা কোর্স না কিনো, ক্লাসটা কোর্স এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আমরা আমাদের ধন্যবাদ স্লাইডে চলে যাই। তো যারা যারা ক্লাসটা ছিল এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা কোনো জানার থাকে তোমরা এই নাম্বারে কল দিয়ে জানতে পারো। টিল আমাদের দেখা হবে, আমাদের কিন্তু আরেকটা ক্লাসও আছে ঠিক 2 দিন পরে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ।